দীপ্ত তৃপ্তি নিয়ে চটপটিটা খেলো। একটু ঝাল বটে, কিন্তু ভীষণ মজা। কিন্তু ঝামেলাটা হলো 1 ঘন্টা পর, যখন তার পেট মুড়ি উঠল। শুধু রুম টু বাথরুম আর বাথরুম টু রুম। 1 মিনিট যে বসবে তার উপায় নেই। যখনই বাথরুম সেরে একটু জিরিয়ে নিতে চাই, অবুঝ অবাধ্য পেটটা পুনরায় মোচড় দেয়। বুঝে উঠতে পারছে না এত বিশ্রী ডিসেন্ট্রি কেন হলো। একটা সময় ক্লান্ত হয়ে পড়ল দীপ্ত। ক্লান্ত, রুগ্ন, শক্তিহীন শরীরটি বসে পড়ল বাথরুমের মেঝেতে। এদিকে দীপ্তের ঘরের বাহিরে ঘাপটি মেরে অবস্থান করছিল যমজেরা। কান পেতে শুনছিল দীপ্তের প্রতিটি গতিবিধি, যেন কোনো নামকরা গোয়েন্দা টিমের সদস্য। যখনই দীপ্তের ঘরের বাথরুমের পুরনো জং ধরা দরজার শব্দ পাচ্ছিল, তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠছিল। একে অপরের পিঠ চাপড়ে বাহবা দিচ্ছিল। আসলে দীপ্তের এই পেট মোচড়ের কৃতিত্ব সম্পূর্ণ যমজের। সেদিনের গোবর কাণ্ডের পর রুবি তাদের সদর দরজার বাহিরে দাঁড় করিয়ে রেখেছিল প্রায় 4.5 ঘন্টা। সেই সময়ে ঘরে যারাই প্রবেশ করছিল, এই দুজনের অবস্থা দেখে না চাইতেও মুখ টিপে হাসছিল। ব্যাপারটা অপমানজনক। দীপ্ত যদি সেই সময় ওদের পাশে দাঁড়াতো, ওদের গোবর কাণ্ড ফাঁস না হতো, কেউ জানতো না, শাস্তিও পেতে হতো না। ফলে দীপ্তের প্রতি অসামান্য ক্ষোভ জন্মেছে তাদের। এমনিতেও দীপ্ত দিনকে দিন চক্ষুশূল হয়ে উঠছে তাদের। ভীষণ সন্দেহ হয় মতিগতি কিছু সুবিধের নয়। ফলে সেদিনের শোধ তুলতেই এই চটপটি বুদ্ধি বের করলো এশা। রহমতপাড়ার বিখ্যাত চটপটিতে মিশিয়ে দিল নিজের তৈরি ফর্মুলা নাম্বার 203। যদিও আশা বেশি পরিমাণ মিশাতে চেয়েছিল, তখন এশা বাধা দিয়ে বলল, বেশি না, কম মিশা, যেন অন্তত 10 থেকে 12 বার হয়। এত কম কেন? চেরাগালির জন্য 4.5 ঘন্টা ভূতের মতো দাঁড়িয়েছিলাম। ওকেও 4.5 ঘন্টা বাথরুমে কাটাতে দে। একেবারে না, পাখিকে খেলিয়ে খেলিয়ে মারব। ওই বেটা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। আমরা ওকে ফাঁদে ফেলে বোঝাবো কত ধানে কত চাল। আর একেবারে এত দিলে সন্দেহের মুখোমুখি হব। বার কয়েক হলে এটা স্বাভাবিক মনে হবে। এমনিতেও বেটা বিদেশি মাল, দেশি খাবার পেটে সয় না। দেখিসনি, মিনারেল পানি বাদে খেতে পারে না। তুই যদি বেশি দিস, আমাদের জল্লাদ মা বুঝে যাবে, আর ওই চেরাগালিও আমাদের উপর ভরসা করবে না। এটা হতে দেওয়া যাবে না। ধীরে ধীরে ওকে বোঝাতে হবে। আর ফর্মুলা 203ই তো সব নয়, ওর উপর ফর্মুলা 303, 420ও অ্যাপ্লাই করব। শুধু সময় আসতে দে। এশার কথা শুনে পৈশাচিক হাসি হাসে আশা। হিংস্র প্রাণী যখন বহু খোঁজের পর তার শিকারকে খুঁজে পায়, তখন যেমন তাদের চোখ চকচক করে, যমজদের চোখও চকচক করছে। তারা দুজন মিলেই হু হা হা করে পৈশাচিক হাসি দেবার চেষ্টা করলো, কিন্তু হলো না। স্বরের টান লাগাই উভয়ই কেসে উঠল। তবে তাদের মনে প্রফুল্লতা কমল না। দীপ্তকে নাকে দড়ি দিয়ে ঘুরাবার আনন্দ যেন অমূল্য। ডাইনিং টেবিলের সকলে একত্রিত হলো। আজ একটি বিশেষ দিন। আজ জীবনের প্রথমবারের মতো ধারা রান্না করেছে। মামাবাড়িতে সর্বদা আদর এবং স্নেহে মানুষ হবার দরুন রান্নাঘরে কারণ ব্যতীত যাওয়া পড়েনি তার। ধারার মনে আছে, সে যখন ক্লাস 10-এ পড়তো, অতি উৎসাহী হয়ে নানা ভাইকে নিজ হাতে রান্না করে খাওয়ার জিদ ধরে। বড়মার হাজারো মানার পরও সে রান্না করে। রান্না যেমনই হোক না কেন, গোল বাঁধে যখন ডিম ফুটে তেল ছিটে পড়ে ধারার হাতে। বেশ জায়গায় গরম তেল পড়াই পুড়ে যায়। ফলে সুভাষিনী বেগম এবং জামাল সাহেব কড়া নিয়ম জারি করে, ধারার প্রয়োজন ব্যতীত রান্না করার প্রয়োজন নেই। তারপর থেকে চা বানানো ব্যতীত কোনো রান্না ধারা করেনি। তবে আজ করছে কেবল অনলের জন্য। সুভাষিনী বেগম গাইগুই করছেন বহুবার, কিন্তু ধারা শোনেনি। অনলের পছন্দের খাবার রান্না করবে সে। অনলের বরাবরই খিচুড়ি, ডিম ভুনা এবং বেগুনের আচার বড্ড পছন্দ। উপরন্তু আজ বর্ষার দিন, বৃষ্টির ভেজা রাতে খিচুড়ি না হলে যেন বাঙালির মন ভরে না। তাই ধারাও নিজের প্রণয়ের জন্য রান্না করলো এই 3 পদ। জামাল সাহেব অতি উৎসাহী। যদিও হার্টের ব্যামোর জন্য ডিমের কুসুম অংশ আর ঘি খাওয়ায় তার বাধ্যবাধকতা আছে, তবুও ধারা রানীর হাতের রান্না সে খাবেই। ধারা সকলকে বেড়ে দিল খাবার। অনলের দিকে তাকিয়ে আছে সে অধীর আগ্রহে। টেবিলে নিজের কিশোরী বউয়ের সন্ধ্যা থেকে করা কষ্টের অমূল্য ফল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল অনলের। এক মুগ্ধতা নিয়ে তাকালো সে ধারার দিকে। অনলের হাসি ল্যাপটানো মুখখানা দেখে সকল কষ্ট পরিশ্রম যেন সার্থক মনে হলো ধারার। অনল সকলের দৃষ্টি এড়িয়ে নিজের পাশের চেয়ারখানা একটু সরিয়ে দিল, বোঝালো এখানে এসে বস। ধারাও সেই ইঙ্গিত অনুসরণ করে তার পাশে গিয়ে বসলো। ধারা বসতেই অনলের রুক্ষ হাতটা তার কোমল হাতটি আয়ত্ত করে নিল।
এত সময় পানির কাজ করায় হাতটি ঠান্ডা হয়ে আছে, ফলে অনলের হাতের উষ্ণতা নিমেষে ছড়িয়ে পড়ল ধারার হাতে। ধারা মাথা নামিয়ে নিল। ভীষণ লজ্জা তাকে ভর করেছে, এর মাঝেও যেন একরাশ ভালো লাগা মিশে আছে। জামাল সাহেব খাবার মুখে তুললেন। খাবার খেয়েই তার চোখ টলমল করে উঠল, ভেতরটা আবেগে আপ্লুত হয়ে উঠল অজান্তেই। প্রয়াত মেয়ের কথা মনে পড়ছে। প্রতিটি বাবার কাছে তার মেয়ের রান্না মায়ের রান্নার সমতুল্য। সুরাইয়ার রান্নাও জামাল সাহেবের অতি প্রিয় ছিল। অতি সচেতন মানুষটিও তখন অসচেতন হয়ে যেত, গোগ্রাসে গিলতেন মেয়ের রান্না। আজ এতটা বছর পর তার মনে হলো তিনি সুরাইয়ার হাতের রান্না খাচ্ছেন, ফলে অজান্তে পেটের সাথে মনটিও তৃপ্ত হয়ে উঠল। এর মাঝেই ডাইনিংয়ে উপস্থিত হলো দীপ্ত। তার শুভ্র চেহারাটি মূর্ছা গেছে, কোকড়ানো বাদামি চুল ঘামে অবিন্যস্ত হয়ে আছে, চোখগুলো নিষ্প্রভ, ঠোঁটজোড়া শুকনো, দেখে মনে হচ্ছে যেন ঝড় চলে গেছে তার ওপর। তাকে দেখেই সুভাষিনী বেগম শুধালেন, দীপ্ত খাবে না? না আন্টি, আই অ্যাম নট ফিলিং ওয়েল, পেটটা ভালো নেই। এ বাবা, ডায়রিয়া হলো নাকি? মেবি। তুমি কি কিছু উল্টাপাল্টা খেয়েছিলে? দীপ্ত এবার যমজদের দিকে করুণ দৃষ্টিতে চাইল, কিন্তু তারা নির্বিকার, বরং উল্টো অতি আগ্রহী চাহনিতে দীপ্তের দিকে চেয়ে রয়েছে। দীপ্ত একটু রয়েস হয়ে বলল, টুইন্স গেভ মি এ বাউল অফ চটপটি। সেটা এই পাড়ায় নাকি ফেমাস, ওটাই খেয়েছিলাম। তারপর থেকেই এই অবস্থা। তুমি চটপটি খেতে গেলে কেন? তোমার বিদেশি পেটে কি ওগুলো সইবে? দীপ্তের কথা শেষ না হলেই ফট করে কথাটা বলে উঠল ইলিয়াস। ইলিয়াসের কথা শুনে মুখশ্রীতে বিজ্ঞ ভাব টেনে এসা বলল, ও দাদাজান, এই ঘটনাকেই কি বলে কুত্তার পেটে ঘি সয় না? এশার কথা কর্ণপাত হতেই হো হো করে হেসে উঠলেন জামাল সাহেব। উপস্থিত সকলেও হাসি কোনো মতে আটকালো। দীপ্ত খেয়াল করলো ধারা দুহাত দিয়ে মুখ চেপে বসে রয়েছে। সে কোনো মতেই নিজের হাসি আটকাতে পারছে না। প্রবাদটির অর্থ না জানলেও দীপ্ত ঠিক বুঝল এটার অর্থ বেশ সুবিধার নয়। নিজের করুণ অবস্থাতে বেশ লজ্জিত হলো সে। শুভ্র মুখশ্রীটা লজ্জা এবং অপমানে কালচে বর্ণ ধারণ করলো। এশা তখন বিনয়ী স্বরে বলল, দীপ্ত ভাই, আমি কিন্তু আপনাকে কুত্তা বলিনি, আসলে প্রবাদ তো বইতে পড়েছি, সেটাকে বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করলাম মাত্র। আপনি কিন্তু রাগ করবেন না, আসলে বুঝতে পারিনি আপনার পেট খারাপ হবে। জানলে কখনোই চটপটি দিতাম না। ভাবলাম বৃষ্টির দিন সবাই যেহেতু খাচ্ছে আপনিও উপভোগ করুন, কিন্তু এতে যে আপনার এই হাল হবে কে জানতো। সরি। দীপ্ত নিষ্প্রভ মলিন হাসি হাসল। নিজের অবস্থার জন্য তো বাচ্চা মেয়ে দুটোকে দায়ী করা যায় না, যেখানে তারা তো বন্ধুত্বের হাত বাড়াতে এসেছিল। ধারা নিজের হাসি আটকাতে পারছে না। সে তো জানে তার মামাতো বোনদের প্রখ্যাত স্বভাব। দীপ্তকে দেখে প্লাবনের কথাটা স্মরণ হলো তার। না চাইতেও শব্দ করে হেসে উঠল সে। তাকে থামাতে অনল তার হাঁটু চেপে ধরল, ইশারা করে বোঝালো হাসি বন্ধ। কিন্তু ধারা তো ধারা, মুখ চেপে হাসতে লাগলো অনবরত। এর মাঝে জামাল সাহেব বাঁচখাই কণ্ঠে বলে উঠলেন, সুভাষিনী। জি আব্বা। এই বিদেশি ফকিরটাকে একটু চিড়া আর দই মাখাই দাও। আমি চাই না কেউ বলুক জামালের বাড়িতে মানুষ না খাইয়া ঘুমায়। আর ওরে কও স্যালাইন খাইতে, সামান্য চটপটি যে খাইতে পারে না সে আইসে আমাগুর দেশে। হাঁ, যত সব। সুভাষিনী তাই করলো, একটা বাটিতে চিড়া আর দই মেখে দিল। দীপ্ত কৃতজ্ঞতার হাসি হাসল। এত সময় বাথরুম টু ঘর আর ঘর টু বাথরুম করে সত্যি ক্ষুধা লেগেছিল, কিন্তু খিচুড়ি দেখে ভয়ে খেতে চাচ্ছিল না। বলা তো যায় না রাতটা না বাথরুমেই কাটে। খাবার শেষে যমজেরা নিজের ঘরে যেতে নিলে ধারা তাদের খপ করে ধরল। চোখ ছোট ছোট করে সন্দিহান কণ্ঠে বলল, সত্যি করে বলতো চটপটিতে কি মিশিয়েছিস? ফর্মুলা 203। ধারাপু, এটা ঠিক নয়, তুমি বারবার আমাদের সন্দেহ করো। আমরা কি কাউকে বিনা কিছু মিশিয়ে দিতে পারি না? আমরা সত্যি অনুতপ্ত, ভীষণ করুণ গলায় বলল আশা। এসাও চোখগুলো আহত বিড়ালের মতো করে রাখলো। তাদের করুণ মুখশ্রীতেও ধারার মন গলল না। ধারা ঝাঁঝালো স্বরে বলল, মার কাছে মাসির গল্প দিও না, সত্যি করে বল। আমি কিন্তু ছোট মামিকে বলে দিব, এবার কান ধরিয়ে পাড়ার ল্যাম্পপোস্টে দাঁড় করাবে। থাক আশা, এই নির্দয় মহিলা আমাদের কথা বিশ্বাস করবে না, ছেড়ে দে। হতাশ দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে কথাটা বলল এশা। আশাও তাল মেলালো। এটাই জালিম সমাজ, সত্যের দাম নেই, আমাদের মতো অসহায়রা কোথায় যাবে? ধারা না চাইতেও হাসি পেল, কিন্তু নিপুণভাবে তা গোপন করে গেল। নিজের বোনদের এই নাটক তার জানা, এই দুটোর হার নয়, অস্থি মজ্জাও তার পরিচিত। এর মধ্যেই পুরুষালে গম্ভীর কণ্ঠ কানে আসে, কিরে গান্ধীর 3 বান্দর এখানে জট পাকিয়েছিস কেন? অনল তখন দীপ্তকে ওষুধের বাক্স দিয়ে এসেছে। অনলের কথা শুনে 3জন সোজা হয়ে দাঁড়ালো। ধারা গম্ভীর কণ্ঠে বলে, জিজ্ঞাসাবাদ চলছে।
এই দুটোর চটপটি কার সাজে জিজ্ঞাসাবাদ। এসা আসা শুকনো ঢোক গিলে অনলের সামনে তাদের সব অভিনয়গুলো যেন হাওয়ায় মিলিয়ে যায়। ভেবেছিল অনল ভাইও হয়তো জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু তাদের অবাক করে অনল বলে, যা করছিস কর, ধরা পড়িস না। আর একটা কথা, চোখ কান খোলা রাখবি, ওই দীপ্ত যেন আমার বউয়ের ত্রিসীমানায় না থাকে, মনে থাকবে? ইয়েস ক্যাপ্টেন। বলেই দুটো একসাথে অনলকে স্যালুট দেয়। অনল ঠোঁট বাঁকিয়ে হাসে, তারপর ধারার হাতটা নিজের হাতের ফাঁকে নেয় এবং পা বাড়ায় নিজের ঘরের দিকে। অনল চলে গেলে আশা এশাকে ধাক্কা দিয়ে বলে, বুঝলি কিছু? বুঝছি। কি? অনল ভাইয়ের মাথা গেছে। নিজ রুমে আসতেই ধারা অনলের টি শার্টের কোনা টেনে ধরে। ধারার এমন আচরণে খানিকটা প্রফুল্ল হলেও তা প্রকাশ করে না অনল। স্বাভাবিক কণ্ঠে বলে, কি চাই? রান্না কেমন ছিল? ধারা লাজুক স্বরে কথাটা বলে, যেন কোনো নববধূ তার স্বামীর মুখে নিজের প্রশংসা শুনবার জন্য অধীর হয়ে আছে। ওনাটা নিজের হাতে ফাঁকে নিজের দলা পাকাতে পাকাতে বলল, আমি তোমার জন্য রান্না করেছি, বললে না তো রান্নাটা কেমন হয়েছে? অনল সময় নিল। কিছু সময় পর অপলক নজরে তাকিয়ে রইল সামনে দাঁড়ানো কিশোরী মেয়েটির পানে। সে প্রতীক্ষা ভালোবাসার মানুষটির মুখে নিজের প্রশংসা শোনার। যদিও খিচুড়িটি হালকা লবণ ছিল, ডিম ভুনাই হালকা ঝাল বেশি হয়েছিল, আর বেগুনের আচার ঈষৎ পুড়ে গিয়েছিল, কিন্তু খাবারগুলো ধারার ভালোবাসায় ছিল পরিপূর্ণ। মেয়েটি সন্ধ্যা থেকে ধৈর্য ধরে রান্নাটা করেছে। অনল স্মিত হাসল। অনলের বলতে ইচ্ছে হলো, খাবার এত সুস্বাদু হয়েছে যে আমার ইচ্ছে করছিল রাঁধুনির হাতে একটা শীতল চুমু এঁকে দেই, কিন্তু সেটা সে বলল না। উল্টো একটা দুষ্টু বুদ্ধি চাপলো মাথায়। স্বাভাবিক কণ্ঠে বলল, মন্দ হয়নি, খাওয়া যাচ্ছিল বটে, তবে এতটা কষ্ট করে রাঁধলি, একটা পুরস্কার তো পাও না তোর। কি পুরস্কার? কি দিবে আমায়? উৎসাহী কণ্ঠে বলল ধারা। অনল একটু থেমে বলল, চোখ বন্ধ কর, সারপ্রাইজ বলে কথা। ধারার সাথে সাথে চোখ বুঝল, মস্তিষ্কে হাজারো কল্পনা জাগলো। কি হতে পারে সারপ্রাইজ? কি দেবে অনল ভাই? বেলির মালা, নাকি একজোড়া নূপুর, নাকি ধারার অতি পছন্দের এক পাতা কাগজের টিপ, নাকি গোছা কয়েক রেশমি চুড়ি? ধারা বইতে পড়েছিল নায়কেরা নায়িকাদের চমকে দিতে নানা রকম উপহার দেয়। নায়িকার মুখে হাসি ফোটার জন্য কেউ কেউ তো অঝোর বর্ষায় ভিজে নিয়ে আসে বছরের প্রথম ফোঁটা সিন্ধু পুষ্প। অনলও কি তেমন হবে? আসলে আত্মদাম্ভিক কঠিন জেদি মানুষটি অকপটে প্রেম নিবেদন করলেও প্রণয়ের প্রকাশটি করবার ধরন তার বড্ড বিচিত্র। তার ভালোবাসার ধরন বড্ড বিচিত্র। কাছে আসার আগ্রহটি যেন ধারারই বেশি। অনল বরাবরের মতোই নির্লিপ্ত। ধারা উন্মুখ হয়ে আছে তার সারপ্রাইজের জন্য। মিনিট 5 বাদে অনল বলল, হাত এগিয়ে দে। ধারা মন প্রফুল্ল হয়ে উঠল। হাতখানা নির্দ্বিধায় এগিয়ে দিল। অনল তার হাতে কিছু রাখল, যার ভারে হাত ভেঙে আসার জোগাড়। ধারার সাথে সাথেই চোখ খুলল। চোখ খুলতেই তার মুখ বিস্ময়ে হাঁ করে গেল। অবাক কণ্ঠে বলল, এগুলো কি? ইংলিশে বলে নোট, আর খাস বাংলায় বলে চোথা। ধারার মাথা যেন আগুন জ্বলল। এই মানুষটা এমন কেন? তার জন্য গরমে ঘেমে নিয়ে এত সময় রান্না করেছে, আর সে কিনা এই বস্তা ভর্তি করে গণিতে ভরা কাগজ ধরিয়ে বলে এটা সারপ্রাইজ। ক্ষিপ্ত কণ্ঠে বলল, তুমি এমন আনরোমান্টিক কেন বলো তো? একদম খাচ্চর, বেরসিক, চরম আনরোমান্টিক একটা বর। কার বর? তার নিজের বউকে উপহার স্বরূপ এই নোটপত্র দেয় শুনি। কাগজের স্তূপ সজোরে টেবিলে রাখলো সে। ধারা রীতিমতো রাগে ফুঁসছে। তার চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করলো। অনল মুগ্ধ নজরে তার বউকে দেখল কিছু সময়, তারপর এগিয়ে এসে তার চোখে চোখ রেখে নরম স্বরে বলল, তা আমার বউয়ের ঠিক কেমন রোমান্টিক স্বামী চাই? ধারা রীতিমতো রাগে ফুঁসছে। তার চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করলো। অনল মুগ্ধ নজরে তার বউকে দেখল কিছু সময়, তারপর এগিয়ে এসে তার চোখে চোখ রেখে নরম স্বরে বলল, তা আমার বউয়ের ঠিক কেমন রোমান্টিক স্বামী চাই? প্রশ্নটি কর্ণকুহরে প্রবেশ করতেই ঝংকার তুলল মস্তিষ্কে। ধারা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার সামনে ঈষৎ ঝুঁকে দাঁড়িয়ে থাকা মানবের দিকে। শ্যাম মুখশ্রীর মানবটি তার চোখে দৃষ্টি আবদ্ধ করে রেখেছে। ঘোর লাগা সেই দৃষ্টি। চুলগুলো বড্ড অবহেলায় পড়ে রয়েছে তার শ্যাম ললাটে। তার কণ্ঠে অসামান্য মাদকতা। তার বাঁ হাতটা ট্রাউজারের পকেটে। ঠোঁটের কোণে লেপ্টে থাকা বাঁকা হাসিতে হাজারো দুষ্টুমি। প্রিন্স উইলিয়ামের মুখশ্রীর দিকে তাকাতেই বুকের ভেতরটায় চিনচিনে এক সূক্ষ্ম ব্যথা অনুভূত হলো। ব্যথাটি বিষাদের নয়, বড্ড বিচিত্র সেই ব্যথা। ব্যথাও কি সুখময় হয়? হয়তো হয়। ধারা বোবার ন্যায় কিছু সময় চেয়ে রইল। তার ক্রোধ, রাগ সব যেন হাওয়ায় মিলিয়ে গেছে। প্রিন্স উইলিয়ামের সেই মাদকতা দৃষ্টি তাকে নিঃস্ব করে তুলেছে আজ।
অনুভূতিগুলো ভোঁতা হয়ে যাচ্ছে। ধারার মনে হচ্ছে সে কোনো প্রবল ঘোরে বাঁধা পড়েছে। এই ঘোরের নাম জানা নেই, তবে অনল ঘোর দিলে হয়তো মন্দ হবে না। অনল আবারও একটু ঝুঁকে এলো। তার উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে ধারার শুভ্র মুখে। তার রুগ্ন বিশাল হাতটি আলতো করে ছুলো তার মুখশ্রী। অমসৃণ আঙ্গুলের ডগা বিচরণ করছে তার গালে। ঘোর লাগা কণ্ঠে বলল, কি হলো বললি না? কেমন রোমান্টিক বর চাই? ধারা এখনও নিশ্চুপ। তার শব্দগুলো যেন সমীরে ভাসছে। হাত বাড়ালেও খুঁজে পাচ্ছে না। আবেশে আবেশিত ধারার গালজোড়া উষ্ণ হয়ে উঠল মুহূর্তেই। হৃদস্পন্দন বেড়ে গেল মাত্রাতিরিক্ত। চোখে জড়ো হলো এক রাস লজ্জা। অনলের মাদকতা মেশানো দৃষ্টিতে উঁকি দিচ্ছে কিছু নিষিদ্ধ অভিপ্রায়। সাথে সাথেই ধারা নামিয়ে নিল দৃষ্টি। পা জোড়া আঁকড়ে ধরল মেঝে। হাতটা ওড়নার কোনা নিজের মুঠোবন্দি করল। অনল তার কিশোরী বউকে দেখছে ঘোর লাগা চোখে। তার দৃষ্টি এসে ঠেকল ধারার ঈষৎ কম্পনরত গোলাপের ন্যায় ঠোঁট জোড়াতে। ঠোঁটের হাসিখানা বিস্তারিত হলো। বিনা সংকোচে আরও একটু কাছে এলো সে। তাদের মাঝের দূরত্ব নেই এর সমতুল্য। অনল ধারার কানে ঠেকালো মুখ। ফিসফিসিয়ে বলল, আমি রোমান্টিক রূপ নিলে সইতে পারবি তো? একটু কাছে আসতেই তো মোমের মতো গলে যাস, লজ্জাবতীর মতো নুয়ে যাস, ভেজা গোলাপের মতো কাঁপিস। আমার অবাধ্য ইচ্ছার জোয়ার সামলাতে পারবি তো? অসভ্য। অস্পষ্ট স্বরে কোনো মতে কথাটা মুখ থেকে বের হলো ধারার। লজ্জায় আরও নুয়ে গেল সে। অনলের এমন আচরণ যেন অসহনীয় হয়ে উঠল। ছোট বক্ষ পিঞ্জরটার মাঝে দামাডোল শুরু হয়েছে সেই কখন থেকে, অথচ এই মানুষটির কোনো লজ্জাই নেই। নির্লজ্জের মতো কথাগুলো বলছে। ধারা চট করেই খানিকটা সরে যেতে নিল, কিন্তু সেটা আর হলো না, কারণ লোকটা তার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। বাঁকা হাসি হেসে বলল, পালাচ্ছিস কেন? ভয় পাচ্ছিস? ভয় পাবো কেন? তোমাকে ভয় পাবার কি আছে? বাঘ নাকি ভাল্লুক? ধারা আড়ষ্ট কণ্ঠে কথাটা বলল, কিন্তু তাতে থামল না অনল, বরং তার কোমরখানা শক্ত বাহুর বেষ্টনীতে আবদ্ধ করল নিবিড়ভাবে। ঝুঁকে এলো ধারার ঈষৎ কম্পনরত ঠোঁটের দিকে। অনলের মনোবাঞ্ছার আবেশ পেতেই ধারা চোখ বুঝে নিল। এই প্রথম তারা এত কাছাকাছি। ধারার মনে হলো সময়টা থমকে গেছে। ঘরের নিস্তব্ধতা বাড়ল। বাহিরের মেঘের ঘর্ষণ ক্ষীণ শোনা যাচ্ছে। হয়তো আবারও বৃষ্টি হবে। অনল তার কিশোরী বউয়ের উন্মুখ হওয়া মুখশ্রী দেখে নিঃশব্দে হাসল। তারপর শটান হয়ে দাঁড়িয়ে ধারার মাথায় আলতো গাঁটটা মেরে দূরে সরে গেল। অনল নির্লিপ্ত ভরাট কণ্ঠে বলল, মাথাটা ভর্তি নষ্ট চিন্তা, যা অঙ্ক করতে বয়। আজ বাদে কাল পরীক্ষা, উনি এসেছে রোমান্টিক বর খুঁজতে। অনলের কথা শুনেই বিস্মিত হলো ধারা। চোখ মেলে তাকিয়ে দেখল অনল তার থেকে দূরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। এত সময়ের সকল অনুভূতিগুলো যেন দুম করেই উড়ে গেল। বুঝতে বাকি রইল না অনল তার সাথে মজা করছিল। অনলের এমন কার্যে পূর্বের রাগটা যেন দ্বিগুণ মাত্রায় বাড়ল, কিন্তু লজ্জার কারণে সে সেটা প্রকাশ করতে পারল না। অগ্নি দৃষ্টিতে যদি কাউকে পোড়ানো যেত তাহলে হয়তো অনলকে দৃষ্টিতেই কুপকাত করত ধারা। হন হন করে টেবিলের কাছে যেয়ে সজোরে চেয়ারখানা টানল, ধপ করে বসল। অনলের সারা সন্ধ্যায় করা নোটগুলো চরম বিরক্তি নিয়ে উল্টাতে লাগলো। ধারার রাগে মুখখানা অনলের প্রফুল্লতা বাড়ালো। সে নির্বিকারভাবে বসল পাশে। অসহায়ের ভান করে বলল, আমার রাগ কাগজের উপর ঝাড়িস না, সে বিকাল থেকে কষ্ট করে বানিয়েছি। কথাটার প্রত্যুত্তরে ধারা কেবল জ্বলন্ত দৃষ্টিতে তাকালো, যার অর্থ চুপ না করলে তোমার মাথা ভেঙে দিব। অনল সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস গোপন করল। মনে মনে বলল, আমারও কাছে আসতে ইচ্ছা হয়, তোর মাঝে ডুবে যেতে ইচ্ছা হয়, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে রাখি, আটকে রাখি। তুই যে বড্ড ছোট রে ধারা, আর একটু বড় হ, আর একটু। তারপর বাঁ হাত দিয়ে আলতো করে ধারার সামনের চুলগুলো সরিয়ে দেয়। তারপর ভরাট গলায় বলে, উপহারটা পাওনা থাকলো, সময় হলে ঠিক পাবি। আর এবার যদি সিজি 3.25 বেশি উঠাতে পারিস, আমি তোকে ঘুরতে নিয়ে যাব। সেদিন কুতাচ্ছিলি, তোর হানিমুন হয়নি, সেই ইচ্ছে পূরণ করে দিব, কথা দিচ্ছি। কথাটা শুনতেই ধারা ফট করে তাকালো। অবাক কণ্ঠে বলল, সত্যি? সত্যি সত্যি সত্যি। ধারার মনে হলো একগুচ্ছ গ্যাস বেলুন যেন উড়ে গেল তার মনের আকাশে। অনলের উপর জমা সকল মেকি রাগ
কর্পূর হয়ে গেল। তার মুখখানা মুহূর্তেই চকচক করে উঠল, যেন ছোট বাচ্চা বহু চাইবার পর তার পছন্দের খেলনাটি পেয়েছে। ফলে আবেগে আত্মহারা হয়ে অনলকে জড়িয়ে ধরল সে। ধারার এই কাজে যত না অবাক হলো অনল, তার থেকেও বেশি অবাক হলো যখন ধারার নরম ঠোঁট জোড়া ছুলো তার গাল। নরম ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেতেই ঈষৎ নড়ে চড়ে উঠল অনল। তার মনে হলো মেরুদণ্ড বেয়ে যেন উষ্ণ রক্ত প্রবাহিত হলো। কিন্তু ধারা নির্বিকার, তার ঠোঁটে একরাশ মুগ্ধ হাসি। সুন্দর উৎসাহিত মনে তার জায়গায় ফিরে গেল, দ্বিগুণ উৎসাহে পড়তে লাগলো। অথচ অনল এখনো বসে আছে। তার হৃদস্পন্দন বেড়ে গেছে দ্বিগুণ, কান হয়ে উঠেছে রক্তিম। নারীর উষ্ণ ছোঁয়া বুঝি এমনই হয়, আর সেই নারী যদি হয় প্রণয়িনী, তবে তো কথাই নেই। পরীক্ষার রুটিন ঝুলছে করিডোরের দেওয়ালে বাঁধানো কাঠের ফ্রেমে। পরীক্ষার রুটিন মানেই পরীক্ষা শুরু, যা এই জুনের গরমকে করে তুলল আরও উত্তপ্ত। এই না কিছুদিন আগে শুরু হলো সেমিস্টার, আর এর মাঝে শেষও হয়ে গেল। ভাবা যায় সময় তো না, এ যেন রেলগাড়ি। আড্ডা, গল্প, হাসাহাসির মাঝে একটা বছর কেটে যাচ্ছে। এই সেমিস্টার শেষ হলেই বন্ধু মহল উঠে যাবে সেকেন্ড ইয়ারে, তখন তারাও সিনিয়র। এভাবেই কেটে যাবে এই ভার্সিটির 4টি বছর। 4টে বছর বাদে থেকে যাবে শুধু হাসি কান্নার স্মৃতি। বন্ধু মহল তাকিয়ে আছে রুটিনের দিকে। নীরব ব্যতীত বাকি 4টে মুখ উদাস। তাদের মনে হচ্ছে তারা কিচ্ছু পারে না। দিগন্ত বলে উঠল, ক্লাস করাচ্ছে করাক না, এই পরীক্ষা নামক তলোয়ার গলায় ঝুলানোর কি আছে রে বাপু? ঠিক, ক্লাস করে যেতাম, কি ভালোই না হতো। এখন পড়া লাগবে। আমি শিওর লিনিয়ার অ্যালজেব্রা আর ক্যালকুলাসে আমি ধরা খাবই খাবো। দিগন্তের কথার সাথে সাথেই অভেক তাল মেলালো। মাহি শুধু তপ্ত নিঃশ্বাস ফেলল। এই গণিতের ডিপার্টমেন্টে কেন ভর্তি হতে গিয়েছে কে জানে। সব যেন মাথার উপর দিয়ে প্রজেক্টাইলের মতো উড়ে যায়। এবার সকলে একসাথে তাকালো নীরবের দিকে। বন্ধু মহলের এই একটা মানুষই আছে যা তাদের ডুবন্ত নৌকা বাঁচাতে পারে। নীরব সকলের চাহনি দেখে হতাশ কণ্ঠে বলল, নোট পেয়ে যাবি, কান্দিস না। তুমি এত ভালো কেন বন্ধু? অভিক তার গলা জড়িয়ে বলল। এর মাঝেই তারা শুনতে পেল কেউ ক্ষীণ কণ্ঠে ডাকছে ধারাকে। মাহি এদিক ওদিক চেয়ে বলল, ধারা, তোকে ওই অদ্ভুত লোকটা ডাকছে। কথাটা শুনতেই মাহির দেখানো দিক অনুসরণ করে তাকায় ধারা। স্বয়ংক্রিয়ভাবেই তার মুখ হা হয়ে যায়। অস্পষ্ট স্বরে বলে, এই ব্যাটা এখানে কেন? বিল্ডিংয়ের ঠিক বাহিরে উৎসাহিত মনে দাঁড়িয়ে আছে দীপ্ত। তাকে দেখে স্বভাবতই অবাক হলো ধারা। লোকটির এখানে আসার কথা নয়। শুধু তাই নয়, ধারা তার সাথে পারতে কথা বলে না, সুতরাং তার ভার্সিটির ঠিকানাও লোকটির জানার কথা নয়। ধারাকে দেখতে পেয়ে অতি উৎসাহী মানব হাত উঁচিয়ে ইশারা করছে। শুধু তাই নয়, তাকে সজোরে ডাকছেও। ফলে পথযাত্রী, শিক্ষার্থী যারা ধারাকে চিনে তারা অবাক নয়নে ধারার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা লজ্জাজনক। তাই আর না পেরে এগিয়ে যায় ধারা। বন্ধু মহল সাথে যায়। দীপ্তের কাছে যেতেই কাট কাট গলায় প্রশ্ন ছড়ে, আপনি এখানে কি করছেন? তুমি তো আমাকে সময় দিবে না, তাই ভাবলাম আমি নিজেই তোমার সময়ে ঢুকে পড়ি। দীপ্তের কথায় ভ্রু কুঞ্চিত হলো ধারার। একরাশি বিরক্তি মুখে ভেসে ওঠে। লোকটি অতি গায়ে পড়া স্বভাব, অসহনীয়। এরই মাঝেই দিগন্ত প্রশ্ন করে, আপনি কে হন? ও, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি দীপ্ত, ধারার আমাদের অতিথি হন। দীপ্তের কথা শেষ না হতেই ধারা কথাটা বলে। দীপ্তও থেমে যায়। অমলিন হাসি হেসে বলে, ইয়াপ। বন্ধু মহলের সাথে পরিচিত হতে সময় নেয় না দীপ্ত। দীপ্তের মিশুক স্বভাবের কারণেও তারাও বেশ ভালোভাবেই দীপ্তের সাথে আচরণ করে। তবে ব্যাপারটা সহ্য হলো না ধারার। সে বলল, দীপ্ত ভাই, আপনি বরং বাড়ি যান, সামনে পরীক্ষা তো, নোট গুছিয়ে আমি বাড়ি যাব। দিস ইজ আনফেয়ার। বাসায় তুমি ব্যস্ততা, পড়াশোনার বাহানা দিয়ে এড়িয়ে যাও। আমি ভাবলাম অন্তত এখন তুমি আমাকে সময় দিবে। এখনও তাই করছো। বিয়ে হয়েছে বলে কি ফ্রেন্ডশিপ করা যাবে না? বিয়ে কথাটা বিশাল বজ্রপাতের ন্যায় বন্ধু মহলের মাথায় পড়ল। ধারার এতদিনের সুপ্ত ঘটনাটা এত নিপুণভাবে ফাঁস হবে কে জানতো। সকলের মুখে বিস্ময়। নিজেদের বান্ধবীর বিয়ে হয়ে গেছে, ব্যাপারটা যেন মস্তিষ্কে স্নায়ুকোষে ঘর্ষণ তৈরি করছে। দিগন্তের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। ভার্সিটির প্রথম ভালো লাগার মানুষটির বিয়েটা যেন হজম হচ্ছে না। অভিক অবাক কণ্ঠে বলল, বিয়ে? ধারার? হ্যাঁ, তোমরা জানো না? ধারা বলেনি? নিজের মিথ্যের হাড়ি সকলের সামনে এভাবে ভেঙে যাবে মোটেই কল্পনা করেনি ধারা। সে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। বুঝতে পারল দীপ্ত তার বিয়ের কথাটা সম্পূর্ণ বলে দিবে, এবং তাই হলো। দীপ্ত বলতে লাগলো, ধারা তো বিবাহিত, ইভেন ওর বরকেও তোমরা চিনো। বরের নামটি যেই মুখে আনবে অমনি ধারা তার মুখ চেপে ধরল। চোখ গরম করে বলল, আপনার না শরীর খারাপ? এত কথা বলাটা ঠিক নয়। বলেই তাকে টেনে হেঁচড়ে বেশ দূরে নিয়ে আসে।
বন্ধু মহলও তখন নিস্তব্ধ। ধারা এত বড় খবরটা চেপে গেল। সাথে সাথেই অভিক তাকালো মাহির দিকে, হিনহিনে কণ্ঠে বলল, মাহি চুন্নি, তুই জানতি তাই না? মাহি শুকনো ঢোক গিলল। হ্যাঁ, সে জানতো, কিন্তু এখন শিকার গেলে এই হিংস্র প্রাণী তাকে আস্ত রাখবে না। অভিকের প্রশ্নে একই সাথে তাকালো দিগন্ত এবং নীরব। মাহি চট করে নিজের ভুল পাল্টালো। অবাক বিস্মিত কণ্ঠে বলল, আমিও তো অবাক। এটা তো একটা ব্র্যান্ড নিউ ইনফরমেশন। ধারা আমাকেও বলেনি। ব্যাপারটা গোপনীয় হয়তো। অভিনয় কতটুকু কাজে দিল জানা নেই, তবে বন্ধুদের তির্যক শকুনি নজরটা একটু শান্ত হলো। এদিকে ধারা ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, আপনার কি সমস্যা? এখানে বাজে কথা বলছিলেন কেন? ধারা দীপ্তকে এভাবে টেনে আনবে ব্যাপারটা আকস্মিক ছিল দীপ্তের কাছে, কিন্তু প্রকাশ করল না। উল্টো বাঁকা হেসে বলল, তুমি তোমার বিয়ের কথা ওদের জানাওনি? আমার বিয়ে, আমার ইচ্ছে, কাকে জানাবো আর কাকে জানাবো না সেটার কৈফিয়ত আপনাকে কেন দিতে হবে? একেবারেই না। তবে মুখটা তো আমার, তাই আমার ইচ্ছে। আমার মুখে কি কথা বের হবে না হবে সেটার কৈফিয়ত তো আমি তোমাকে দিব না। তবে একটা শর্তে ব্যাপারটা গোপন করে ফেলতে পারি। ওয়ান কন্ডিশন। ধারার বিরক্তি বাড়ল, সাথে রাগের মাথায় আগুন জ্বলে উঠল। তার মনে হলো তার শরীর রাগে জ্বলছে। নির্লজ্জ লোকটিকে মেরে ফেলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু প্রবাদ আছে, হাতি যখন কাদায় পড়ে চামচিকাও লাথি মারে। সেই অনুভূতিটুকুই হচ্ছে ধারার। সে চায় না অনল এবং তার বিয়েটা এখন সবাই জানুক। অহেতুক কথায় কথা বাড়বে। উপরন্তু অনল তাদের ক্লাসও নেয়। এই ইউনিভার্সিটির নিয়ম, যদি টিচারের ফ্যামিলি মেম্বার ক্লাসে থাকে তবে সেই ক্লাসটির কোর্স টিচার হওয়া যায় না। কিন্তু অনল তাদের কোর্স টিচার, ফলে ব্যাপারটা নিয়ে অহেতুক জল ঘোলা হবে। সব ভেবেই দীপ্তকে মারবার পরিকল্পনা ছেড়ে দিল ধারা। মুখ গোল করে নিঃশ্বাস ছাড়ল সে। তারপর বলল, কি শর্ত? ধারাকে বাগে পেয়ে দুর্বোধ্য হাসি হাসল দীপ্ত। এতদিনের মনোকামনা তার পূরণ হলো। ব্যস্ত শহরের উত্তপ্ত ভাব উড়ানো দিনকে নিমিষেই শীতল করে দিল এক পশলা বৃষ্টি। পিচের রাস্তায় জমল কর্দমাক্ত পানি। বৃষ্টির কারণে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা গড়ালো। ব্যস্ত শহরের উত্তপ্ত দিনকে ইতি টেনে নেমে এলো শীতল ঘুটঘুটে সন্ধ্যা। দীপ্তের শর্ত অনুযায়ী তাকে ঢাকা ঘোরালো ধারা। উপায় নেই বলে এই বিরক্তিকর মানুষটির সাথে বিকাল কাটালো সে। তার আজব আজব কৌতূহলের উত্তর দিতে হলো তাকে। মাঝে ইচ্ছে হয়েছিল বটে ঝাঁকড়া চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে, কিন্তু নিজেকে সংযম রাখলো। সন্ধ্যা নামার আগেই ফিরত, কিন্তু বৃষ্টির জন্য আটকা পড়ল তারা। ফলে বাড়ির কালো কেচি গেটে যখন পৌঁছালো তখন বাজে রাত 8টা। কেচি গেট থেকে ঢুকতেই মুখোমুখি হলো শক্ত কঠিন মানবের। রক্তচক্ষু নিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে অনল। অনলের কঠিন মুখের দিকে তাকাতেই শুকনো ঢোক গিলল ধারা। অনল কোনো প্রশ্ন করল না, শুধু ক্রোধান্নি ছুড়ল দৃষ্টি দিয়ে। দীপ্ত নির্বিকার। অনলের রক্তিম দৃষ্টি তাকে নড়ালো না, বরং হেসে বলল, ধারা ধন্যবাদ, আজকের দিনটা সারা জীবন মনে থাকবে। ধারা উত্তর দিল না। তার বদলে অনল বরফ শীতল কণ্ঠে বলল, ধারা, ড্রেস চেঞ্জ করে পড়তে বয় যা। ধারা মাথা নিচু করে বাড়িতে ঢুকে পড়ল। দীপ্তও তার পিছু পিছু ঢুকতে গেল। বাধা দিল অনল। দীপ্ত চোখে বিস্ময় নিয়ে তাকালো। অনল বলল, আপনার সাথে কিছু কথা আছে, বলুন। দীপ্ত শান্ত গলায় বলল। অনল তার মুখোমুখি, অথচ তার মাঝে কোনো ভ্রুক্ষেপ নেই। অনল একটু সময় নিয়ে বলল, আপনি যে মিথ্যে কথা বলে এখানে ঢুকেছেন কেউ না জানুক আমি জানি। ওই ছিনতাইয়ের কথাটা সম্পূর্ণ বানোয়ার ছিল, একটা মুভির লাইন টু লাইন কপি। বাড়ির সবাই বিশ্বাস করলেও আমি কিন্তু করিনি, কারণ মিথ্যের লঙ্কায় একটা সত্যের আগুনই যথেষ্ট। আপনার সব চুরি হলো, দামি ঘড়িটা থেকে গেল। অদ্ভুত না? যাই হোক, আমি বাধা দেইনি, কারণ আপনি দাদাজানের চিকিৎসা করিয়েছিলেন। তবে আপনার মতলব যে খুব সুবিধার নয় সেটা আমি জানি। আজ লুকোচুরি ছেড়ে সরাসরি জানতে চাচ্ছি, কি মতলবে এসেছেন আপনি? অনল একটু সময় নিয়ে বলল, আপনি যে মিথ্যে কথা বলে এখানে ঢুকেছেন কেউ না জানুক আমি জানি। ওই ছিনতাইয়ের কথাটা সম্পূর্ণ বানোয়ার ছিল, একটা মুভির লাইন টু লাইন কপি। বাড়ির সবাই বিশ্বাস করলেও আমি কিন্তু করিনি, কারণ মিথ্যের লঙ্কায় একটা সত্যের আগুনই যথেষ্ট। আপনার সব চুরি হলো, দামি ঘড়িটা থেকে গেল। অদ্ভুত না? যাই হোক, আমি বাধা দেইনি, কারণ আপনি দাদাজানের চিকিৎসা করেছিলেন। তবে আপনার মতলব যে খুব সুবিধার নয় সেটা আমি জানি। আজ লুকোচুরি ছেড়ে সরাসরি জানতে চাচ্ছি, কি মতলবে এসেছেন আপনি? অনলের প্রশ্নে ঈষৎ বিস্মিত হলেও ভরকালো না দীপ্ত, বরং তার ঠোঁটের কোনায় ফুটে উঠল বিচিত্র হাসি। বিনা সংকোচে সে মুখোমুখি হলো অনলের। নির্লিপ্ত কণ্ঠে বলল, যদি বলি আমার মতলব ধারাকে নিজের করে পাওয়া। কথাটি কর্ণকুহরে যেতে মস্তিষ্কে ঝংকার তুলল। অনলের মনে হলো কেউ তার হৃদয় খুব লেখাচ্ছে।
হৃদয়ের অন্তঃস্থলে অসহনীয় তীব্র ব্যথার সাথে এক অসামান্য আক্রোশ, ক্রোধ তাকে ঘিরে ধরল। শান্ত ঝিলের মতো চোখ জোড়ায় ধপ করে আগুন জ্বলে উঠল, কিন্তু নিয়ন্ত্রণ হারালো না অনল। নিজেকে সংযত রেখে বলল, স্বপ্ন দেখা ভালো, তবে অবাস্তব স্বপ্ন দেখা ক্ষতিকর। আমি তাজ্জব হচ্ছি আপনার সাহস দেখে। আমার সামনে আমার বউয়ের দিকে কুনজর দিচ্ছেন, অদ্ভুত। আমি ভদ্র মানুষ বলে আমার ভদ্রতার সুযোগ নেবেন না। কিসের বউ? একটা বিয়ে যার ভিত্তি নেই সেটার জোর দেখাচ্ছেন। ইভেন সেলিম আঙ্কেল এই বিয়ে মানেন না। উপরন্তু ধারার বয়স কত? 19 হলেও আমার জানা মতে সার্টিফিকেটে তার বয়স 18 বছর হতে এখনও 4 মাস বাকি। সুতরাং বাংলাদেশের আইনে ও এখনও নাবালিকা। তাহলে কিসের বিয়ে আর কিসের বউ? অনল এবার কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল দীপ্তের দিকে। গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে এক হাত পকেটে পুরে শান্ত কণ্ঠে বলল, আপনার ওই সেলিম আঙ্কেলকে বলে দিবেন তার যা করার করে নিতে। আমার বউ আমারই থাকবে। অস্ট্রেলিয়ায় বসে হুমড়ি তুমড়ি না করে দেশে এসে মুখোমুখি কথাটা বলতে। যখন আমার ফুপুকে রেখে দ্বিতীয় বিয়ে করতে ব্যস্ত ছিলেন, তখন তার ভাবা উচিত ছিল তার একটা মেয়ে আছে। সুতরাং আই হ্যাড নট অর্ডার্স হিজ গ্লাস অফ অপিনিয়ন। গো টেল হিম। আর একদিন সময় দিচ্ছি, আমার বাড়ি ছেড়ে চলে যাবেন। চাচু আর বাবা ঘাড় ধাক্কা দিয়ে বের করার আগেই আপনি নিজ থেকে বেরিয়ে যান। বলেই পা বাড়াতে নিলে দীপ্ত হিনহিনে কণ্ঠে বলে ওঠে, আর ইউ স্কেয়ার্ড অফ মি? ভয় পাচ্ছ? সত্যিই তোমার ধারাকে নিয়ে ছুমন্তর না হয়ে যায়? অবশ্য হতেই পারো। আফটার অল আমি যা চাই তা আদায় করেই ছাড়ি। কথাটা শেষ করতে পারল না দীপ্ত। তার আগেই তার চোয়ালে সজোরে একটা মুষ্টিবদ্ধ হাতের ঘুষি এসে পড়ল। আকস্মিক ঘটনায় টাল সামলাতে পারল না দীপ্ত। ধপ করে মাটিতে বসে পড়ল। হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অনলের দিকে। তার কপালের শিরা ফুলে উঠেছে, চোখ অগ্নি দৃষ্টি বর্ষণ করছে। ঘটনায় ধাতস্থ হবার আগেই অনল একটু ঝুঁকে তার কলার চেপে ধরল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, এরপর থেকে এই ঘুষিটার কথা স্মরণে রাখবেন। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার ভদ্রতার সুযোগ নেবেন না। আমি মানুষটা দুধে ধোয়া তুলসী পাতা না। বলেই ছেড়ে দিল দীপ্তকে। দীপ্তের শুষ্ক ঠোঁটে ফেটে তরল রক্ত গল গল করে পড়ছে। সে এখন অনলের কঠিন মুখখানার দিকে তাকিয়ে আছে। এভাবে আহত হবে অকল্পনীয় ছিল। অনল ভেতরে চলে গেলেও দীপ্ত এখনও সেখানেই বসে রইল। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হাত দিয়ে রক্তটুকু মুছতে মুছতে বলল, ইন্টারেস্টিং, এবার খেলা জমবে। বই খুলে হা করে শূন্যের দিকে তাকিয়ে রয়েছে ধারা। পড়াতে মন বসছে না। তার সম্পূর্ণ ধ্যান ঘুরপাক খাচ্ছে অনল এবং দীপ্তের কথোপকথনের উপর। তাদের মাঝে কি কথোপকথন হচ্ছে ব্যাপারখানা ভেবেই কিঞ্চিত বুক কাঁপছে তার। প্রিন্স উইলিয়ামের রাগ তার জানা। তখন যেভাবে তাকিয়েছিল, ধারার মনে হচ্ছিল যেন অনলের চোখ থেকে আগুন ঝরছে। ধারার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। তার বারণের সত্ত্বেও ধারা শুধু দীপ্তের সাথে কথাই বলেনি, তার সাথে বিকেলের সময়টুকু কাটিয়েছে। কিন্তু হাজার চেষ্টা করেও ব্যাপারটাকে এড়াতে পারেনি, কারণ এই দীপ্ত নামক ব্যক্তিটি তাকে ভীষণ বাজেভাবে ফাঁসিয়েছে। যথারীতি তাকে ব্ল্যাকমেইল করেছে। অনলকে জানাবার সুযোগটিও হয়নি তার। অনল কি তাকে ভুল বুঝবে, রাগ করবে তার উপর? অবশ্য রাগ করাটা অস্বাভাবিক হবে না। ব্যাপারটা ভাবতেই হতাশ ধারা মাথা নোয়ালো। বইয়ের উপর দু একবার মাথা ঠেকালো। উদ্বিগ্নতা তাকে ঘিরে রেখেছে। মাথাটা চিন্তার ঘোরে ফেটে যাবার জোগাড়। ঠিক সেই সময় সজোরে দরজায় আঘাত করে অনল। হনহন করে ভেতরে প্রবেশ করে সে। তার কঠিন রক্তিম মুখখানার দিকে তাকাতেই শুকনো ঢোক গিলে ধারা। অনল ধপ করে বসল বিছানায়। জোরে জোরে বার কয়েক নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করছে সে, কিন্তু ব্যর্থ হলো। ফলে হনহন করে হেঁটে ওয়াশরুমে চলে গেল সে। ধারা তাকে কিছু প্রশ্ন করার সুযোগ পেল না। নির্বাক দর্শকের মতো শুধু চেয়ে রইল। আধ ঘন্টা পর অনল বেরিয়ে এলো ওয়াশরুম থেকে, চুল মুছতে মুছতে। তার চুল বেয়ে জলকণা গড়িয়ে পড়ছে মুখশ্রীতে। কঠিন মুখশ্রী এখনও নির্বিকার। বোঝা যাচ্ছে সে গোসল সেরে এসেছে। শ্যাওলা রঙের টি শার্টটি বুকের কাছে ভেজা। বলিষ্ঠ বাহুজোড়ার লোমও ভিজে লেপ্টে আছে বাহুর সাথে। ধারা কিছু সময় অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল অনলের দিকে। নির্লজ্জ চোখ জোড়া যেন কিছুতেই দৃষ্টি সরাতে পারছে না। মাঝে মাঝে ধারার অবিশ্বাস্য লাগে, প্রিন্স উইলিয়ামটি তার বর। প্রতিদিন নতুন করে লোকটির প্রতি বিমোহিত হয় সে। প্রতিদিন নতুন করে তার মন কাননে প্রণয়ের স্নিগ্ধ পুষ্প ফুটে। প্রতিদিন নতুন করে লোকটিকে ভালোবাসে। আয়নায় ধারা মুখ খোলা বিমোহিত চেহারাটি দৃষ্টি এড়ায় না অনলের। তখন ক্রোধ
ঠান্ডা পানির প্রভাবে একটু হলেও শান্ত হয়েছে। আয়নায় তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, মুখ বন্ধ কর, মাছি ঢুকে যাবে। অনলের উক্তি কানে আসতেই সম্বিত ফিরে ধারা, সাথে সাথে মুখ বন্ধ করে ফেলে সে। একটু সাহস করে রয়ে শয়ে বলে, তুমি কি রেগে আছো? প্রশ্নটি শুনতেই পেছনে তাকায় অনল। উত্তর দেবার পূর্বেই সজোরে চিৎকার শুনতে পায় সে। ধারা ধরফরিয়ে ওঠে। অনল টাওয়াল বিছানায় ছুঁড়েই ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। ধারাও বসে থাকে না, সেও পিছু নেই। ঘর থেকে বের হতেই সুভাষিনীর দেখা পায়। তাকে চিন্তিত দেখায়, উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, চিৎকার শুনেছিস? হ্যাঁ, কিন্তু চেঁচালো কে? দীপ্তের ঘর থেকে এলো না? হ্যাঁ, চিৎকারটি দীপ্তের ঘর থেকেই এসেছে। ইতোমধ্যে বাড়ির বাকিরাও এসে জড়ো হলো। ইলিয়াসের মেজাজ খারাপ। সে খিটখিটে গলায় বলে উঠল, এই বিদেশি তো শান্তি দিচ্ছে না। রাত দুপুরে এভাবে চেঁচাচ্ছে কেন? পড়ে টরে গেছে নাকি? ওর ঘর থেকে বিকট শব্দ এসেছে। রবির কথা শুনতেই আর দেরি করল না অনল। ছুটে গেল দীপ্তের ঘরে। ঘরের দরজাটি ভেজানো ছিল। দরজা ঠেলতে তা খুলে গেল। দরজা খোলার পর যে দৃশ্যের মুখোমুখি হলো তা অকল্পনীয়। রীতিমতো বিস্মিত নজরে তাকিয়ে রইল বাড়ির লোকেরা। দীপ্তের খাটটি বিধ্বস্তভাবে ভাঙা, ঠিক মাঝ বরাবর। দীপ্তের মাজা আটকে আছে সেই কাঠের ফ্রেমে, চাইলেও মুক্ত হতে পারছে না। উপরন্তু সে পাগলের মতো নিজের গা চুলকাচ্ছে। তার শুভ্র শরীর চুলকাতে চুলকাতে লাল হয়ে গিয়েছে, তবুও তার চুলকানো থামছে না। তাকে পাগলের মতো লাগছে। মাজার ব্যথা এবং গায়ের অসহনীয় পরিস্থিতি তাকে পাগল প্রায় করে তুলেছে। এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্ত হতেই সে আর্তনাদ করে যাচ্ছে। দীপ্তের পরিস্থিতি সে ফাঁদে পড়া ঘুঘুটির মতো, যে আত্মচিৎকার করে নিজেকে মুক্ত করার অভিপ্রায় রাখে। এত গুরুতর মুহূর্তেও অনলের কঠিন মুখে হাসি ফুটে উঠল। অঘোষিত শত্রুর মন্দ দেখতে হয়তো কারোরই খারাপ লাগে না। ধারা খেয়াল করল অনল মিটিমিটি হাসছে, কিন্তু সুভাষিনী কণ্ঠ শুনতেই হাসি থেমে গেল। তিনি বলে উঠলেন, ওকে ওঠা, মাজাটা যা ভাঙল কিনা দেখ। অনল অপেক্ষা করল না, টেনে তুলল দীপ্তকে। দীপ্ত পাগলের মতো নিজেকে চুলকে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করতে সে অসহায় কণ্ঠে বলল, আমি এসে ফ্যান ছেড়ে বসতেই খাট ভেঙে গেল, আর আমি আটকে গেলাম। মিনিট 10 বাদেই এই এলার্জি, গা চলকে লাল হয়ে যাচ্ছে। দিস ইজ ইনটলারেবল। এত কেন চুলকাচ্ছে শরীর? আমি তো এলার্জির কিছু খাইনি। তার স্বীকারোক্তি শেষ হতেই অনল বলল, ডাস্ট অ্যালার্জি হতে পারে। আসলে সারাদিন বাহিরে ঘুরেছেন তো। এক কাজ করুন, গোসল করে ফ্রেশ হন। আই থিঙ্ক সেরে যাবে। না সারলে চুলকানির মলম দিচ্ছি। দীপ্ত মাথা নাড়িয়ে সম্মতি দিল। মাজা না ভাঙলেও বেশ ব্যথা পেয়েছে সে। খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো মতে ওয়াশরুম অবধি গেল সে। দীপ্ত যেতেই অনল এবং ইলিয়াস সজোরে হেসে উঠল। এত সময় হাসি থামিয়ে রেখে পেট ফুলে গেছিল তাদের। বিদেশি মানুষের এমন নাজেহাল অবস্থা তাদের বিনোদনই দিল। ইলিয়াস হাসতে হাসতে বলল, কিভাবে চুলকাচ্ছিল, যেন কেউ বিচুটি পাতা ডলে দিয়েছে। ওর অবস্থাটা দেখার মতো ছিল, একেবারে বিদেশি পাগল। কথাটি শুনতেই অনলের বুঝতে বাকি রইল না এই কাণ্ডটি ঠিক কাদের। দীপ্ত যে খাটটিতে ঘুমায় তার অবস্থা নড়বড়ে হলেও একেবারে খারাপ নয়, তাই সেটা হুট করে ভেঙে পড়াটা সন্দেহজনক। উপরন্তু কারোর এতটা ডাস্ট অ্যালার্জি হবে না যে নিজেকে চুলকে রক্ত বের করে ফেলার মতো অবস্থা হবে, যেখানে দীপ্ত নিজেই বিস্মিত। তাই এটা যে তার প্রখ্যাত বোনদের কাজ অনল নিশ্চিত। তার আন্দাজটি একেবারে ঠিক। এই নিপুণ কাজটি যমজের। দীপ্তকে বের হতে দেখেই তারা ফোন দিয়ে আটল, আজকের দিনটা কি করে দীপ্তের জন্য বিভীষিকাময় করে তোলা যায়। তারা পুরনো খাটের ফ্রেমের ঠিক মাঝ বরাবর যে কাঠটি থাকে সেটাকে হাতুড়ি দিয়ে অর্ধেক ভাঙা অবস্থায় রেখে দিল। ফলে দীপ্তের ভর পড়তেই কাঠটি ভেঙে গেল, যার ফল খাটের বিধ্বস্ত অবস্থা। উপরন্তু সারা চাদরে ছিটিয়ে দিল ফর্মুলা নাম্বার 420। অতি বুদ্ধিমত্তার সাথে কাজটি করল তারা, যেন কেউ টেরও না পায়। দীপ্তের বিদেশি সিলমোহরের জন্য এবারটিতে ছাড় পেয়ে গেল। অনল আর চোখে তাকালো দরজার কাছে সিটিয়ে থাকা অসহায় মুখে দাঁড়িয়ে থাকা কিশোরীদ্বয়ের দিকে। মুখটাকে অসহায়ের মতো করে রাখলেও তাদের চোখের উৎফুল্লতা এবং ঠোঁটের কোণে চেপে রাখা বিজয়ী হাসি নজর এড়ালো না অনলের। মনে মনে দীপ্তের ভবিষ্যতের জন্য সন্দেহই হলো। অপরদিকে নিজেদের বিশাল সফলতায় একে অপরের সাথে হ্যান্ডশেক করলো। আশা ফিসফিসিয়ে বলল, চেরাগালির জন্য কষ্টই হচ্ছে। এসেছিল দেশ ভ্রমণে, এখন হাসপাতাল ভ্রমণ করতে হবে। বেচারা, সে তো জানতো না তার সাক্ষাৎ কাদের সাথে হবে। এসেছিল মানুষ হয়ে, ফিরবে কি হয়ে সেটা আল্লাহই জানে।
বলেই দুজন হাসতে লাগলো। এসা আসার খপ্পরে পড়ে বেচারা সত্যিই নাজেহাল। ওয়াশরুম থেকে গোসল করে এসে চুলকানি কিছুটা থামলো। সারা শরীর লাল হয়ে আছে তার, চুলকে চুলকে মুখটা ফুলে গিয়েছে, উপরন্তু খাটটাও ভাঙা। অনল এবং ইলিয়াস মিলে খাট সারিয়ে জার্জিম বিছিয়ে দিল। বেচারাকে রাতটা মাটিতেই কাটাতে হবে, কিছুই করার নেই। মাজা ব্যথা নিয়ে মাটিতে থাকলেও এবারই ছাড়বে না সে। দীপ্তের ব্যবস্থা করে ঘরে ফিরল অনল, ধারাও ফিরল তার পিছু পিছু। মনে হাজারো প্রশ্ন দলা পেকে আছে তার, অনলের কাছে উত্তর পাওয়া বাকি। তাই দেরি না করে বলে উঠল, আমি ইচ্ছে করেই যাইনি লোকটির সাথে, সে আমাকে ব্ল্যাকমেল করেছিল। আসলে বন্ধুদের সামনে আমার বিয়ের কথাটা এমনভাবে তুলল, আমি ঘাবড়ে গিয়েছিলাম। উপরন্তু তোমার নাম জানাজানি হলে ব্যাপারটা জল ঘোলা হবে, তাই আমি ওনার শর্তে রাজি হয়েছি। প্লিজ আমার ওপর রাগ করো না। এক নিঃশ্বাসে কথাটা বলে নতমস্তক দাঁড়িয়ে রইল ধারা। অনলের রাগ উগরানোর অপেক্ষা করতে লাগলো সে, কিন্তু তেমন কিছুই ঘটল না। বরং অনল তার হাত টেনে বক্ষস্থলে মিশিয়ে নিল, শক্ত বেষ্টনীতে নিবিড়ভাবে আবদ্ধ করে রাখল। ললাটে উষ্ণ পরশ দিয়ে বলল, তোর কেন মনে হলো আমি তোর উপর রাগ করব, যেখানে আমি সবটা জানি? এক নিঃশ্বাসে কথাটা বলে নতমস্তক দাঁড়িয়ে রইল ধারা। অনলের রাগ উগরানোর অপেক্ষা করতে লাগলো সে, কিন্তু বরং অনল তার হাত টেনে বক্ষস্থলে মিশিয়ে নিল, শক্ত বেষ্টনীতে নিবিড়ভাবে আবদ্ধ করে রাখল। ললাটে উষ্ণ পরশ দিয়ে বলল, তোর কেন মনে হলো আমি তোর উপর রাগ করব, যেখানে আমি সবটা জানি? অনলের কথাটা বুঝতে সময় নিল ধারার মস্তিষ্ক। মাথা উঁচিয়ে ফেলিয়ে চাইল সে। অনলের শান্ত মুখশ্রী স্নিগ্ধ মনোমুগ্ধকর হাসি কিছুটা হলেও অবাক করল ধারার। ভেবেছিল অনল আক্রোশ উগরাবে, সে প্রস্তুত ছিল। দোষ করলে তো শাস্তি মাথা পেতে নিতেই হয়। কিন্তু অনলের মোলায়েম কণ্ঠ এবং স্নিগ্ধ স্নেহ তাকে বিস্মিত করল। অবাক কণ্ঠে বলল, তুমি জানতে? তুমি রাগ করনি? না, করিনি। না জানা থাকলে হয়তো রাগ করতাম। তুই যখন দীপ্তকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে যাস, সেই ফাঁকে মাহি আমার রুমে আসে, দীপ্তের সম্পূর্ণ কথাটা বলে আমায়। তখনই বুঝতে পারি ওর সাথে যাবার কোনো তো কারণ অবশ্যই আছে। কারণ আমার ধারা না ভেবে কোনো কাজ করে না। এতটা বিশ্বাস করো আমায়? অবিশ্বাস করা উচিত বুঝি? অনল হাসল, অমলিন স্নিগ্ধ মোলায়েম হাসি। ধারা মাথা ঠেকালো অনলের বলিষ্ঠ বুকে, দুহাত ধরে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। নিস্তব্ধ ঘর, পুরনো ফ্যানের শব্দ ব্যতীত কোনো শব্দ নেই। বাহিরেও নিস্তব্ধতা, যেন সারা শহর ডুবে আছে কোনো ঘোরে। অনল ভাঙল নিস্তব্ধতা, নরম স্বরে বলল, আর কটা দিন, এরপর তোর সেমিস্টার শেষ আর আমার কোর্সও। ইনশাল্লাহ এরপর আর লুকোচুরি করতে হবে না। আমি আর তোদের কোর্সও নিব না। তখন তুই নির্ভয়ে বলতে পারবি আমি তোর, শুধু তোর। সেই দিনটির অপেক্ষা। আমি চাই না আমার জন্য তোমাকে গায়ে কোনো কলঙ্ক লাগুক। ধীর কণ্ঠে কথাটা বলল ধারা। অনলের হাসি প্রসারিত হলো, দুহাতে আলতো করে তুলে ধরল তার মুখশ্রী। কপালে কপাল ঠেকিয়ে বলল, মাঝে মাঝে প্রশ্ন হয়, কেন এই ছোট মেয়েটির প্রেমে পড়লাম? কেন এত মায়াই জড়ালাম? পর মুহূর্তে না চাইতেই উত্তর পেয়ে যাই। আজ তোর কাছে একটা আবদার করলে রাখবি? বলেই দেখো, মনটা বেহায়া হয়ে উঠছে। অনুভূতিগুলো হাহাকার শুরু করেছে। অন্তঃস্থলে জমিয়ে রাখা এক বিন্দু শীতল প্রণয় এখন প্রহেলিকার রূপ নিয়েছে। অবাধ্য ইচ্ছেরা জোয়ার তুলেছে ধারা। আমার মন কাননের ভেজা প্রণয় গোলাপটি তোমায় দিলাম, তুমি কি ফিরিয়ে দিবে নাকি রেখে দিবে নিভৃত যতনে? অনলের ঘোর লাগা কণ্ঠের তুমিটুকুর মাঝে এতটা মাদকতা থাকবে জানা ছিল না, যেন সম্মোহনী ডাক। এই প্রথম অনলের কণ্ঠে তুমিটুকু শুনল সে। বিস্মিত দৃষ্টিতে তাকালো অনলের মুখশ্রীর দিকে। তার নেশাগ্রস্ত চাহনি অস্থির মুখশ্রীর পানে তাকিয়ে থাকা গেল না। গলা শুকিয়ে এলো, হৃদস্পন্দন হয়ে উঠল লাগামহীন। ঠোঁট ভেজালো ধারা। বলতে ইচ্ছে হলো, রেখে দিব যতনে, কিন্তু মুখ থেকে কথা বেরোলো না। শুধু মাথাটা উপর নিচ নামিয়েই মুখ লুকালো অনলের বক্ষস্থলে। অনল নিঃশব্দে হাসল। বাহিরে আজ পূর্ণচন্দ্র, তবে নিকশ কালো মেঘের আড়ালে রূপালী চাঁদটি যেন গা ঢাকা দিয়েছে। তাই স্নিগ্ধ জ্যোৎস্নাটি শুধু মেঘের মাঝেই আবদ্ধ। অনলের মনে হলো তার একান্ত চন্দ্রটি আজ নিজেকে অনলের মাঝে লুকিয়ে রেখেছে। তাই সেই জ্যোৎস্নাটিও তার মাঝে আবদ্ধ। নিষিদ্ধ ইচ্ছের জোয়ারকে আজ বাধা দিল না অনল। কোলে তুলে নিল নিজের শশীকে। তারপর সে প্রস্থান করল বিছানার দিকে।
নিগুড়ো রাত, নিস্তব্ধতায় ডুবে আছে শীতল ঘরটি। ফ্যানটির ক্যাচর ক্যাচর শব্দ কিছুটা ক্ষীণ, মাঝে কিছু তপ্ত নিঃশ্বাস, কিছু নিষিদ্ধ বাসনা এবং এক বিন্দু স্নিগ্ধ প্রণয় একে অপরের মাঝে লেপ্টে আছে মানব মানবী। নিজের ছোট বউটিকে পরম স্নেহে বুকের সাথে মিশিয়ে রাখল অনল। ক্লান্ত ধারা ঘুমে মগ্ন, কিন্তু অনলের চোখে ঘুম নেই। সে চিন্তিত দুজন মানুষের জন্য, দীপ্ত এবং সেলিম সাহেব। এই দুজনের উদ্দেশ্য অজানা। ভোরের আলো ফুটতে বহু দেরি, কেবল রাতের শেষ প্রহর। অনলও ক্লান্ত। ধারাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল সে, শুভ্র কপালে উষ্ণ পরশ ছুঁয়ে দিল। তুই চিন্তা করিস না, যে যাই করুক আমি তোকে আমার থেকে দূরে যেতে দিব না। এর মাঝেই ঈষৎ কেঁপে উঠল ধারা। অনল বুঝল তার বউয়ের ঠান্ডা লাগছে। কাঁথাটা টেনে দিল সে। তারপর ঘুমে ক্লান্ত চোখ জোড়া বুঝল। সাথে সাথেই রাজ্যের ঘুম তাকে ঘিরে ধরল। সকাল কটা বাজে জানা নেই। মোটা পর্দায় ঘেরা ঘরটিতে এখনও সূর্যালোক ঢুকে পড়েনি, ফলে ঘরটি এখনও আধার ঘিরে আছে। ধারার চোখ খুলল, পিটপিট করে চাইল আশেপাশে। সর্বপ্রথম যা নজরে পড়ল তা হলো অনলের ঘুমন্ত মুখশ্রী, শান্ত স্নিগ্ধ শীতল মুখশ্রী। পরমুহূর্তেই গত রাতের কথা স্মরণ হলো। তীব্র লজ্জায় রক্তিম হয়ে উঠল তার গাল, তবুও ঠোঁটের হাসিটুকু যেন এখনও প্রাণবন্ত। সে উঠে ওয়াশরুমে গেল। মিনিট 15 বাদে যখন বের হলো তখন অনল গভীর ঘুমে। হুট করেই মাথায় চাপল দুষ্টু বুদ্ধি। ধীর পায়ে তার পাশে বসল। গামছায় বাঁধা ভেজা চুলগুলো ঝাড়া দিল ঠিক অনলের মুখের ওপর। পানির ছিটা এসে পড়তেই ঘুমটা নড়বড়ে হলো অনলের। ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করল সে, কিন্তু চোখ খুলল না। ধারা মিটিমিটি হেসে পুনরায় একই কাজ করল। এবার অনল চোখ খুলে তাকালো। ধারা উঠে যেতে নিলেই খপ করে হাতটা ধরে নিল অনল। হ্যাচকা টানে ধারাকে নিজের কাছে নিয়ে এলো। শান্ত কণ্ঠে বলল, ঘুমন্ত আমাকে জ্বালিয়ে তো বিশাল এভারেস্ট জয় করেছিলি, তা থামলি কেন? ছাড়ো, লাগছে। ছাড়বো কেন? আমিও দেখি আমার বউটির পেটে কত দুষ্টু বুদ্ধি। বলেই ধারা কোমরের হালকা চাপ দিল অনল। ধারা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, তবে ব্যর্থ হলো। তখন অসহায়ের ন্যায় বলল, ভুল হয়েছে, আর করব না। তা বললে তো হচ্ছে না। শাস্তি তো পাও না। কি শাস্তি? বেশি কিছু না, শুধু একটা শীতল চুমু। বলেই এগিয়ে আসতে নিলেই ধারা তাকে সজোরে ধাক্কা দিয়ে নিজেকে মুক্ত করে। এক মুহূর্ত ঘরে থাকা ভয়ঙ্কর, তাই দেরি না করে ঘর থেকে পালিয়ে যায় সে। অনল মুখে বাঁকা হাসি টেনে বলে, সত্য আমি নিবই। খাবার টেবিলে পৌঁছাতেই জম্পেশ খবর পাওয়া গেল, যা অনলকে বেশ অবাক করল। দীপ্ত সকাল হতেই বাড়ি ছেড়ে চলে গেছে। লাগেজ তার এমনিতেও ছিল না, ফলে সকাল হতেই নিজের সেই প্রথম দিনের শার্ট এবং প্যান্টটি পরে বেশ ফিটবাবুর মতো সে তৈরি হয়ে গেল। অনল ধারা ব্যতীত সকলকেই বসার ঘরেই পেল সে। তাদের কাছে বিদায় নিয়ে বলল, সকালে বাবাকে ফোন করেছিলাম, উনি আমার সব জিনিস পাঠিয়ে দিয়েছেন তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে। সুতরাং আমার এ বাড়িতে থাকার প্রয়োজন ফুরিয়ে গেছে। ভাগ্যে থাকলে আমাদের আবার দেখা হবে। ছেলেটি নাকি খায়ওনি। ভদ্রতার খাতিরে সুভাষিনী বলেছিল, তুমি একদিন থেকে যাও, কাল যা হলো, তোমার মাজার ব্যথা তো সারেনি। প্রত্যুত্তরে হেসে বলল, আপনাদের আপ্যায়নে আমি সত্যিই স্যাটিসফাইড। অজানা ছেলের প্রতি এত ভালোবাসা কেউ দেখায় না। আর মাজার ব্যথা এখন নেই, রাতে ওষুধ খেয়েছিলাম। আমাকে নিয়ে ভাববেন না, আমি আসি। বলেই দীপ্ত চলে গেল। ছেলেটি ঝড়ের মতো এসেছিল, আবার দক্ষিণা বাতাসের মতোই চলে গেল। এতে অবশ্য জামাল সাহেব বেশ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ছেলেটি সেলিমের পরিচিত না হলে তার সাথে ভালো খাতিরই হতো তার, কিন্তু আফসোস সে সেলিম সাহেবের পরিচিত। দীপ্তের যাওয়াতে সবচেয়ে বেশি দুঃখী মনে হলো যমজদের। যে দস্যিরা শান্ত থাকে না, তাদের দেখা গেল পা ছড়িয়ে বসার ঘরের কার্পেটের ওপর বসে থাকতে। মুখ জোড়া লম্বাটে হয়ে আছে। অনল তাদের মুখ দেখেই বলল, কি রে, এমন বাংলার পাঁচের মতো মুখ ঝুলিয়ে আছিস কেন? উত্তরে এসা উদাস কণ্ঠে বলল, দীপ্ত ভাইয়ের স্বাগতমে কত কিছু ভেবেছিলাম, কিন্তু উনি বিনা নোটিশেই চলে গেলেন। কষ্ট লাগবে না? তুমি বুঝবে না অনল ভাই, পাষাণরা বুঝে না। মানুষটাকে তো ভালো করে খাতিরই করা হলো না। ধ্যাত, এমন ভালো মানুষ কি পাওয়া যায়? এশার কথার সাথে তাল মিলিয়ে আশা বলে ওঠে। বোনেদের এমন কথায় রীতিমতো অবাক অনল এবং ধারা। অনল ভ্রু কুঁচকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল যমজদের দিকে। তাদের মুখ এখনও তেমনই, তারা যেন সত্যিই মর্মাহত। তাদের দুঃখ যেন অতুলনীয়। থেকে থেকে তারা দীর্ঘশ্বাস ফেলছে।
দীপ্তের পালিয়ে যাওয়ার হরেক কারণের মাঝে একটি যে যমজরা ছিল সেটা বুঝতে ভুল হলো না অনলের। তারা যে বেচারা স্বাগতমে আর কত কি রেখেছিল শুধু উপরওয়ালাই জানেন। ভাগ্যিস পালিয়ে গেছে। তবে দীপ্তের এমনভাবে চলে যাওয়াটা বেশ অবাকই করলো ধারা এবং অনলকে। অনলের হুমকিতে চলে গেছে এমনটা হবার সম্ভাবনা কম। তবে কি তার স্বার্থ উদ্ধার হয়ে গিয়েছে? অনল বেশি মাথা ঘামালো না। লোকটি গিয়েছে সেটাই স্বস্তির ব্যাপার, কারণ ধারাকে হারাবার ভয় এখন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে। অনলের মুখে এক চিলতে হাসি দেখে ধারা শুধালো, কি হয়েছে, হাসো কেন? কিছু না, এমনি। অবশেষে এক এক করে শেষ হলো ধারার পরীক্ষা। 20 দিনের টানা পরিশ্রমের পর শেষ হলো 5টি পরীক্ষা। আজ শেষ পরীক্ষা। এই পরীক্ষার পড়ার থেকে মুক্তি পাবার আনন্দই আলাদা। এখন তারা আর ফার্স্ট ইয়ারে নেই, হয়ে গিয়েছে সিনিয়র। অবশ্য জুনিয়রদের ক্লাস শুরু হতে দেরি আছে, তবুও বেশ দাপটে ভাব চলে এসেছে। বন্ধু মহলে বেশ উৎসাহ। ভেবেছিল অনল স্যার তাদের নাকানি চুবানি খাওয়াবে, কিন্তু তেমন কিছুই হয়নি। লেকচারের মধ্যেই তার প্রশ্ন হয়েছে। অন্য সকল কোর্সও মন্দ যায়নি। নীরবের পাশাপাশি সবার পরীক্ষায় ভালো গিয়েছে। তবে বেশি ভালো গিয়েছে ধারার। প্রিন্স উইলিয়ামের কড়া শাসনের মাঝে ধারার পরীক্ষা খারাপ হবার কারণ নেই। ধারাও অনেক কষ্ট করেছিল যেন সিজিটা 3.25-এর বেশি হয়। তাহলে প্রিন্স উইলিয়ামকে যে বলবে, চলো এবার ঘুরতে নিয়ে চলো। ব্যাপারটা ভাবতেই মন খুশি হয়ে উঠল ধারার। অভিক তো পারলে নীরবকে মাথায় তুলে নেয়। আবেগী স্বরে বলে, দোস্ত, তোর জন্য এই যাত্রায় আমি পার হয়ে যাবো। তোরে তো 21টা তোপের সালামি দিতে মন চাচ্ছে। বল দোস্ত, কি চাই তোর? কিছু না, তুই এবার নিজের বাড়ি যেয়ে আমাকে স্বাধীন কর, হতাশ কণ্ঠে বলল নীরব। বলবে নাই বা কেন? এই পরীক্ষার উসিলায় গত 20 দিন যাবৎ অভিক তার মেসেই পড়ে রয়েছে। খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে। ছোট খাটে বিশাল দেহি মানুষটা হাত পা ছুঁড়ে যখন শোয়, তখন জীর্ণকায় নীরবকে বাধ্য হয়ে মাটিতে ঘুমাতে হয়। শুধু তাই নয়, রীতিমতো নীরবের পরিপাটি ঘরটিকে একটা গোয়াল ঘর বানিয়ে রেখেছে নিজের ময়লা কাপড়ে। উপরন্তু রাত বিরাতে ভরপেট খেয়ে বায়ু দূষণের কথা নাই বা তুলল। এয়ার ফ্রেশনার কিনতে কিনতে নীরব ফকির প্রায়। বন্ধু বিধায় লাথি মেরে বের করতে পারল না নীরব। ফলে এই পরীক্ষা শেষ হওয়ার আনন্দের থেকে অভিকের অত্যাচারের ইতি হবার আনন্দটাই নীরবের মাঝে বেশি। বন্ধু মহলের সকলের মাঝে উৎসাহ দেখা গেলেও দিগন্তকে দেখালো শান্ত। কেউ ব্যাপারটা আমলে না তুললেও মাহি ঠিকই তুলল। হুট করেই বলে উঠল, কি রে বিবিসি, তোর মুখ শুকনো কেন? কোনো নতুন খবর টবর নেই নাকি? মাহির হাসির ছলে বলা কথাটা দিগন্ত যে অন্যভাবে নিবে জানা ছিল না কারোরই। সে বিচিত্রভাবে হাসল। তারপর নিষ্প্রভ কণ্ঠে বলল, খবর তো অনেকই আছে, কিছু খবর তো এমন যা মাটি কাঁপিয়ে দিবে, কিন্তু তোরা সেই খবরটা শুনতে চাস কিনা সেটাই হচ্ছে ফ্যাক্ট। এভাবে বলছিস কেন? তোর মন খারাপ বিধায় আমি কথাটা তুললাম। ও তাই বুঝি? টিটকারির স্বরে বলল দিগন্ত। ধারার বিয়ের খবরটি শুনবার পর থেকেই দিগন্তের মাঝে একটা অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা গেছে। সে তুলনামূলক শান্ত এবং মনমরা হয়ে গেছে। প্রাণচঞ্চল চগলখোর দিগন্তটি যেন কোথাও মিলিয়ে গেছে। দীপ্ত কথাটি ফাঁস করার পরদিন ধারা সকলকে খুলে বলল ঘটনা। হুট করে বিয়েটা নিজেরই মানতে আপত্তি হচ্ছিল, তাই কাউকে জানায়নি সে। ধারার স্বীকারোক্তিতে সকলে মেনেও নিল। ধারাকে বরের নাম শুধালেই সে বলল, সময় হলে ঠিক পরিচয় করিয়ে দেব, একটু সময় দে। অভিক বা নীরব ধারার সিদ্ধান্তে ভেটো দিল না, কিন্তু এর মাঝে দিগন্তকে দেখা যায় মৌন, যেন তার কোনো কিছুতেই কোনো গুরুত্ব নেই। ব্যাপারটা নীরব ঠিকই বুঝতে পারে, কারণ দিগন্তের মনের ব্যাপারটা তার অজানা ছিল না। দিগন্তকে বোঝাবার চেষ্টাও করে সে। দিগন্ত তখনও থাকে শান্ত, তবে আজ তার কথার সুর যেন অন্যরকম। ফলে মাহির সাধারণ কথাই তার প্রতিক্রিয়া মারাত্মক। অভিক খানিকটা বিরক্তি নিয়ে বলে, আচ্ছা, গোল গোল না ঘুরিয়ে ঝেড়ে কাস, তোর ঝামেলাটা কোথায় হচ্ছে? আমার কি ঝামেলা হবে? আমি তো মাহির কথার উত্তর দিয়েছি। কি মাহি, আমি কি বলবো খবরটা? অবশ্য ধারার আপত্তি না থাকলে বলতেই পারি। দিগন্তের কথার ভুল সন্দিহান ঠেকল। ধারাকে ঠেস মেরে যখন কথাটা বলল, তখনই বন্ধু মহলের উত্তেজনা বাড়ল। ধারার ভ্রু কুঁচকে এলো। শান্ত কণ্ঠে বলল, দিগন্ত, তোর এই কথাগুলো সত্যিই আমরা বুঝছি না। যা বলার বলেই ফেল না, অহেতুক কথা পেঁচাচ্ছিস কেন? আমি পেঁচাচ্ছি নাকি? তুই রীতিমতো ডুবে ডুবে জল খাচ্ছিস। তোর মিস্ত্রি বরটি যে অনল স্যার, সেটা বলতে কিসের আপত্তি বলতো? দিগন্তের কথার ভুল সন্দিহান ঠেকল। ধারাকে ঠেস মেরে যখন কথাটা বলল, তখনই বন্ধু মহলের উত্তেজনা বাড়ল। ধারার ভ্রু কুঁচকে এলো।
শান্ত কণ্ঠে বলল, দিগন্ত, তোর এই কথাগুলো সত্যি আমরা বুঝছি না। যা বলার বলেই ফেল না, অহেতুক কথা পেঁচাচ্ছিস কেন? আমি পেঁচাচ্ছি নাকি? তুই রীতিমতো ডুবে ডুবে জল খাচ্ছিস। তোর মিস্ত্রি বরটি যে অনল স্যার, সেটা বলতে কিসের আপত্তি বলতো? দিগন্তের আকস্মিক উক্তিতে কিছুটা হলেও তাজ্জব বনে যায় ধারা। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে থাকে সে, উপরন্তু সকলের দৃষ্টি ধারার দিকে। করিডোরে উপস্থিত সকল শিক্ষার্থীদের দৃষ্টি ধারার দিকে। তাদের মাঝে গুঞ্জন উঠেছে, এত বড় খবরটি যে কোনো বিস্ফোরকের চেয়ে কম নয়। ফিসফিসানি শোনা যাচ্ছে। ঠিক শুনলি, ধারার বিয়ে হয়ে গেছে। তাই তো শুনছি, তাও আবার অনল স্যার। অনল স্যার নাকি ধারার হাজবেন্ড? থাম, শুনতে দে। ধারার মাথা ফাঁকা ফাঁকা লাগছে। এতকালের সুপ্ত সত্যিটা আকস্মিকভাবে সকলের সামনে আসবে এটা কল্পনাও করেনি ধারা। তার চেয়েও বড় প্রশ্ন, দিগন্ত এই সত্যিটা জানল কি করে? বন্ধুমহলে মাহি ব্যতীত এই খবরটি কেউ জানে না। ধারা মাহির দিকে আর চোখে চাইল। মাহির ডানে বামে ঈষৎ মাথা নাড়িয়ে না বুঝালো। দিগন্ত ব্যাপারটি লক্ষ্য করতেই বলল, ওর দিকে তাকাচ্ছিস কেন? মাহি আমাকে বলেনি। কথাটা বলেই সে তার পকেট থেকে মোবাইলটা বের করলো। গ্যালারি থেকে একটু ছবি বের করে ধারার চোখের সামনে ধরল। ছবিটি অনল এবং ধারার। ধারা অনলের বাইকের পেছনে বসে রয়েছে। অনলের কোমর জড়িয়ে কাঁধে থুতনি ঠেকিয়ে রেখেছে সে। ছবিটি কিছুদিন পূর্বের, এই পরীক্ষার সময়কালীন। যেদিন অনলের গার্ড ছিল না, সেদিনই সে ধারাকে নিতে এসেছিল। যথারীতি ভার্সিটি গেট থেকে বহু দূরেই দাঁড়িয়েছিল অনলের বাইক। ধারা বরাবরের মতো সকলের দৃষ্টি এড়িয়ে নিজের বরের পেছনে বসেছিল। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত খেলা, দিগন্তের নজরে পড়ল সেই প্রেম ঘন দৃশ্য। দিগন্ত ছবিটি দেখিয়ে হিনহিনে কণ্ঠে বলল, কি ধারা, আমি কি মিথ্যে কথা বলছি? অনল স্যারই তো তোর হাজবেন্ড, তাই না? এখন প্লিজ বলিস না যে সে তোর কাজিন, কারণ তুই যে তোর কাজিনের সাথে এতটা ঘনিষ্ঠভাবে বসবি না, সেটা কেউ না জানুক, আমি জানি। আমি কি বলেছি তুই মিথ্যে বলেছিস? কাঠ কাঠ কণ্ঠে বলে উঠল ধারা। দিগন্ত ভেবেছিল ধারা হয়তো উত্তর দিবে না, কিন্তু তার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করল ধারা। বরং তার মুখভাব বদলালো। এত সময়ের শান্ত অসহায় ঘুঘুটি যেন হুট করে কঠিন হিংস্র বাঘিনী হয়ে উঠল। ধারা মুখ গোল করে দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, হ্যাঁ, অনল স্যার আমার হাজবেন্ড। তো এতে কোন মহাভারতটি অশুদ্ধ হয়ে গিয়েছে শুনি? আমাদের থেকে লুকানোর কি মানে? আমার জীবনের সব কিছু কি তোদের বলতে হবে? কেন রে, আমার পার্সোনাল লাইফ নেই? যখন আমি লুকিয়েছি তার মানে আমার কিছু কারণ ছিল। সময় হলে ঠিক বলতাম, কিন্তু তোর তো সহ্য হয় না, সব খবর প্রয়োজন। শান্তি হয়েছে আমাকে ব্রেকিং নিউজ বানিয়ে? এখন সকলের মুখে মুখে আমি আর অনল স্যারের বিয়ের চর্চা হবে, খুশি তো তুই? সত্য তো ফাঁস হবারই ছিল। এখন এটা নিয়ে আলোচনা হবে না সমালোচনা, সেটা নিয়ে এত চিন্তা করছিস কেন তুই? নাকি তোর ভয়টা অন্য জায়গায়, যে মানুষ এটা নিয়ে আলোচনা করবে যে তুই শুধু মার্ক পাবার লোভে অনল স্যারকে বিয়ে করেছিস, বা তার স্ট্যাটাসের জন্য তাকে ফাঁসিয়েছিস? অথবা তোর অনল স্যারের পার্সিয়ালিটি নিয়ে মানুষ সমালোচনা করবে? এটাও বলতে পারে যে পরীক্ষার আগে সে তোকে পুরো প্রশ্ন ফাঁস করে দিয়েছে। নয়তো যে ধারা ক্লাস অ্যাসেসমেন্টে 30-এ 3 পায়, সে ধারা কিনা 100 মার্কে এত ভালো পরীক্ষা দেয়। দিগন্তের কথাগুলো বিষাক্ত সুইয়ের মতো বিচ্ছে ধারার হৃদয়ে। দিগন্তের স্বভাব যেমনই হোক, কিন্তু তার থেকে এমন বিষাক্ত কথা কখনোই কল্পনা করেনি ধারা। সে যেমনই হোক, বন্ধু হিসেবে তার জুড়ি মেলা ভার। কিন্তু এই দিগন্তকে যেন বিচিত্র লাগলো ধারার কাছে, সম্পূর্ণ ভিন্ন, আলাদা। তবে কি এতকাল মানুষ চিনতে ভুল করেছে সে? ধারা কিছু সময় অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। দিগন্তের মুখভাবের পরিবর্তন হলো না। তার মনে দ্বিধাবোধ কিংবা গ্লানির ছিটে ফোটাও নেই। বান্ধবীকে নির্দ্বিধায় কটূক্তি বলে গেল সে, এটাই বন্ধুত্ব? এর মাঝেই নীরব তীব্র স্বরে বলে উঠল, দিগন্ত, তুই লাইন ক্রস করছিস। একটা সামান্য ব্যাপার নিয়ে সিন ক্রিয়েটের মানে নেই। তুই ইমোশনালি হার্ট হয়েছিস বলে ধারাকেও হার্ট করবি, এটা অন্যায়। তার পার্সোনাল লাইফ সে আমাদের সাথে শেয়ার করবে কিনা সেটা তার নিজস্ব ব্যাপার। আমাদের এর মধ্যে নাক গলানোটা অহেতুক। নীরবের সাথে আমিও একমত। দিগন্ত, তুই বাড়াবাড়ি করছিস। নীরবের সাথে তাল মেলালো অভিক। দিগন্ত এতেই ক্ষান্ত হলো না। সে তীক্ষ্ণ স্বরে বলল, তাই বুঝি আমি বাড়াবাড়ি করছি? আর এদিকে আমাদের ধারা রানী তার বরের বদৌলতে নিজের স্বার্থ উদ্ধার করছে, সেটা কারোর নজরে পড়ল না? আচ্ছা, ও কি তোদের বলেছে কি কি প্রশ্ন আসবে? বলেনি, কিন্তু ও তো ঠিকই জানতো।
বর তার বউকে জানাবে না, এটা হয়? আসলে ও কেন বলেনি জানিস? যেন আমরা ভালো না করি, আর খাতাও ওর বরই দেখবে। সেই ফাঁকে ধারার নাম্বারও ভালো আসবে, রেজাল্ট দিক, যা বলছি সব পরিষ্কার হয়ে যাবে, তাই না ধারা? কথাটা শেষ না হতেই দিগন্তের গালে সজোরে চর বসিয়ে দিল ধারা। এত সময় চুপ করে তার আজে বাজে কথাগুলো শুনছিল সে, কিন্তু আর নিজেকে সংযত রাখা সম্ভব হলো না। নিজের সম্পর্কে বললে হয়তো এত গায়ে মাখাতো না, হেসে উড়িয়ে দিত, কিন্তু যার সম্পর্কে বলছে তার সততা নিয়ে প্রশ্ন করাটা অনর্থক। ধারা জানে মানুষটি কতটা পরিশ্রমী, কতটা সৎ। হ্যাঁ, অনল প্রশ্ন করলেও ধারা সেই প্রশ্নের এক বিন্দুও চোখে দেখেনি। অনল তাকে পড়ার উপরে রেখেছে, দিন রাত তাকে দিয়ে পরিশ্রম করিয়েছে, কিন্তু কখনো অসৎ উপায় অবলম্বন করেনি। সর্বদা সে নিজের পেশা এবং পারিবারিক জীবনকে পৃথক রাখে। সুতরাং যখন কেউ অনলের সততা নিয়ে প্রশ্নবিদ্ধ করে, তখন সহ্য হয় না ধারার। ধারার আকস্মিক চড়ে বিস্মিত হয়ে যায় দিগন্ত। তটস্থ চাহনিতে তাকাই সে ধারার দিকে। ধারার কঠিন ক্ষুব্ধ চাহনিতে স্তব্ধ হয়ে গেল সে। ধারা আর চুপ করে রইল না, কড়া কণ্ঠে বলল, অনেক বলেছিস, আর না। আমি শুনেছি, তবে আর না। অনল স্যারের সততার উপর তুই প্রশ্ন তুললে, আমি তো চুপ করে থাকবো না। মানলাম, না হয় অনল স্যার প্রশ্ন করেছেন, কিন্তু আমরা সবাই জানি প্রশ্ন মডারেট হয়। এটা কি ভুল বললাম? আরেকটা মানুষ অ্যাসেসমেন্টে 3 পেয়েছে, বিধায় সে ভালো পরীক্ষা দিতে পারবে না? এটা কেমন যুক্তি? তুইও তো 4 পেয়েছিলি। অভিজ্ঞ, তোরা কি খারাপ পরীক্ষা দিয়েছিস? কারণ উনি আমাদের পড়িয়েছে, ওনার পরীক্ষা কেউ খারাপ দেয়নি। আর যদি আমি ভালোও করি, তবে সেটা আমার কষ্টের জন্য। আমি পড়েছি তাই। অনল স্যার আমাকে প্রশ্ন আউট করে দিয়েছে বলে নয়। আজ প্রথমবার মনে হচ্ছে আমি মানুষ চিনতে ভুল করেছি। লজ্জা লাগছে তোকে বন্ধু ভাবতে। তোর আমার উপর ক্ষোভ থাকলে আমাকে বলতি, এভাবে সবার সামনে অনল স্যারের সততা নিয়ে কেন কথা বললি? এতকাল তোর এই মানুষের জীবনের কথা পাচারটাকে আমরা বিনোদন হিসেবে নিতাম। আজ প্রথম নিজেকে সেই পর্যায়ে দেখে বুঝেছি ব্যাপারটা কতটা বিরক্তিকর, অপমানজনক। ধারা এক মুহূর্ত দাঁড়ালো না, সে হনহন করে হেঁটে চলে গেল। মাহিও পিছু নিল, দিগন্তর সেখানেই দাঁড়িয়ে রইল। ধারা চলে যাবার পর শিক্ষার্থীর ভিড় একটু হলেও কমল। নীরব এবং অভিক গেল না। ভিড় কমতেই নীরব শান্ত কণ্ঠে বলল, অনল স্যারকে তোর অপছন্দ বলে এভাবে ধারাকে কষ্ট না দিলেও পারতি। যদি এটাকে ভালোবাসা বলে, তবে আমি বলবো তুই ভালোবাসা কি জানিস না। আমি জানি তুই কষ্ট পাচ্ছিস, কিন্তু তাই বলে তোর আজকের ব্যবহারটা মানতে পারলাম না। ধারা লুকিয়েছে, কারণ সে আমাদের ভার্সিটির রুলস জানে। আমাদের টিচাররা আত্মীয়ের ক্লাস নিতে পারে না। হয়তো অনল স্যার এবং ধারার বিয়েটা সে কারণেই লুকানো। তুই না জেনে অহেতুক যা তা বললি, এটা কি মানা যায়? আমি সত্যি তোর উপর হতাশ। এখন আমাদের বন্ধুমহল ভাঙলে দায়ী থাকবি তুই। বলেই প্রস্থান নিল নীরব। অভিজ্ঞতার পিছু নিল। শূন্য করিডোরে দাঁড়িয়ে রইল দিগন্ত। সত্যি কি রাগ, ক্রোধের সীমা অতিক্রম করল সে? এই বন্ধুত্ব কি আর থাকবে না? কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে ধারা। পরন্ত বিকেলের ঈষৎ কমলা আছড়ে পড়েছে ধারার কঠিন মুখশ্রীতে। তার ঠোঁটের উপরে জমেছে বিন্দু বিন্দু ঘাম। ঈষৎ কাঁপছে শরীর। এখনও দিগন্তের রাগ কমেনি। মাহি তার পাশেই দাঁড়িয়ে আছে। তাকে শান্ত হতে বলারও ভাষা নেই। দিগন্তের কাজে সেও বিরক্ত। মাহি একটু রয়ে শয়ে বলল, তুই বাড়ি যাবি না? যাব, একটু পর। এর মাঝেই অনলের আগমন ঘটল। সে এবং প্লাবন হেসে হেসে আসছিল। কৃষ্ণচূড়া গাছের নিচে ধারাকে দেখতেই থমকে গেল সে। ধারার মুখখানা স্বাভাবিক লাগছে না। প্রচণ্ড রেগে রয়েছে সে। তার চোখগুলো রক্তিম হয়ে রয়েছে। আশপাশটা ফাঁকা বিধায় অনল এগিয়ে এলো। কৌতূহলী কণ্ঠে বলল, কি হয়েছে? তোকে এমন লাগছে কেন? প্রশ্নের উত্তর দিল না ধারা। তার এখন কথা বলতে ইচ্ছে করছে না। অনলের প্রশ্নের উত্তরটা দিল মাহি। একটু রয়ে শয়ে ডিপার্টমেন্টের করিডোরে ঘটিত সকল ঘটনা বর্ণনা করল সে। অনল কিছু সময় চুপ রইল। তারপর ধারার মাথায় আলতো করে হাত রেখে নরম গলায় বলল, আমি সামলে নিব, চিন্তা করিস না। অনলের নরম কণ্ঠের সান্ত্বনা যথেষ্ট ছিল ধারার ক্রোধকে বাষ্পায়িত করার জন্য। মানুষটা নিজেও জানে কি ঝড় অপেক্ষা করছে তার জন্য, তবুও সে ধারাকে সান্ত্বনা দিচ্ছে, আশ্বাস দিচ্ছে কিচ্ছু হবে না। ধারা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমি এখন বাসায় যাব, আমার মাথা ব্যথা করছে, তুমি আমাকে বাসায় নিয়ে যাও। অনল মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর তার হাতখানা নিজের বলিষ্ঠ হাতের ফাঁকে পড়ল। পা বাড়ালো বাড়ির দিকে। বাড়ি পৌঁছাতে সন্ধে হলো। আজ বাইক না থাকায় অনল এবং ধারা রিকশাতে বাড়ি ফিরল। ধারার মন খারাপ বিধায় তাকে সরাসরি বাড়ি না এনে রিকশা ভ্রমণ করলো তারা।
ইট পাথরের ঢাকা শহরে রিক্সা নিয়ে ঘোরাটা বড্ড বিচিত্র। 10 মিনিটের দূরত্বের সময় ব্যয় হয় আধা ঘন্টা। ধারা এবং অনলের ক্ষেত্রেও তাই হলো। এক রিক্সা ভ্রমণে হলো সন্ধে। এরপর শুরু হলো আষাঢ়িয়া বৃষ্টি। শীতল বৃষ্টিতে ভিজল সারা শহর। রিক্সার পর্দা না থাকায় ভিজল দুজনই। অনল তার আর্টিফিশিয়াল লেদার ব্যাগ দিয়ে ধারাকে ভেজা থেকে বাঁচাবার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না ঠিক। ভিজল ধারা নির্বিশেষে। অনলের বাচ্চামো কাজে হাসি পেলেও ধারা কিছুই বলল না, শুধু অপলক নজরে দেখে গেল তার প্রণয়কে। কাক ভেজা হয়ে বাড়ি ফিরতেই দরজা খুলে দিলেন সুভাষিনী বেগম। তার মুখ থমথমে। অনল কারণ শুধালেই তিনি বললেন, সেলিম ভাই এসেছেন।